তো সহজমেধ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে কিছুদিন আগেই 2024-এ তোমাদের হচ্ছে আরপিএফ এর এসআই এর হচ্ছে গিয়ে এক্সামটা হয়েছে। তো এখানে বিভিন্ন শিফটে এক্সামগুলো হয়েছে। তার থেকে আমি কি করেছি, তোমাদের জন্য 50টা টপ ম্যাথের কোশ্চেন আমি নিয়ে এসেছি। এই 50টা কোশ্চেনের মধ্যে তোমার কি আছে, কিছু কিছু ওল্ড টাইপও আছে, কিছু কিছু নিউ টাইপও আছে। এই টাইপগুলো আমরা শিখবো, আর এখানে আমরা একদম লেটেস্ট যে প্যাটার্নে যে কোশ্চেনগুলো এসছে সেই প্যাটার্নগুলোকে আমরা ফলো করব। কারণ কি, আমাদের এরপরে যে এক্সামগুলো আছে, যেমন হচ্ছে আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ এর কনস্টেবল, তো এইখানে সেই কোশ্চেনগুলো থেকে আসার চান্সেস খুব বেড়ে যায়, মানে একই ধরনের কোশ্চেন আর কি রিপিট হয়। তো এই কারণে এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করেছি 50টা টপ কোশ্চেন আনার, আর কোশ্চেনগুলো সবই ছিল তোমার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? তো সেখান থেকে গুগল ট্রান্সলেটের সাহায্যে ট্রান্সলেট করা হয়েছে, তো একটু এদিক ওদিক হতে পারে, তো সেটা একটু তোমরা ম্যানেজ করো। তো আমাদের প্রথম কোশ্চেন বলেছে, পেট্রোলের দাম প্রতি লিটারে 75% বেড়েছে, কত শতাংশ এর ব্যবহার কমাতে হবে যে মোট ব্যয় 33% বেড়ে যায়? তো তোমরা কি জানো, প্রাইস মানে দাম, আর কতটা কোয়ান্টিটি আমরা ইউজ করছি, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাই, টোটাল যে এক্সপেন্সেস সেটা আমরা পাই, ঠিক আছে? তো এখানে দেখো, আমাকে কি বলেছে, কত শতাংশের ব্যবহার কমাতে হবে, মানে এখানে আমাদের ইউজ কতটা করছি সেটা আমাকে কমাতে হবে। তো সিম্পল, এটাকেই যদি আমরা 100 ধরে নিই, তাহলে এর থেকে যদি কম হয় তাহলে বুঝে যাব আমাদের অ্যান্সার কত হবে, তাই না? তো এটাকে যদি আমরা 100 ধরি, এটাকে চাইলেও আমরা 100 ধরতে পারি, অন্য কিছুও ধরতে পারি। তো প্রাইসকেও ধরো আমরা 100 ধরে নিলাম। তাহলে আগে প্রাইস ছিল 100, আগে ইউজও করতাম 100 ইউনিট। তাহলে তখন আমার টোটাল খরচা কত হতো, 100 ইন্টু 100, যেটা হচ্ছে গিয়ে কি 10,000 হয়ে গেল। এখন তোমাদের কাছে কি বলছে, এখন বলছে এর দাম বেড়ে গেছে 75%। তাহলে দাম যদি 75% বেড়ে যায়, এখন দাম কত হয়েছে, 175 হয়েছে। এখন আমাদের কতটা আমরা ইউজ করছি এটা আমরা জানি না, কিন্তু আমাদের খরচ কি হয়েছে, 33% বেড়ে গেছে। তাহলে এখানে 10,000-এর যদি 33% করো, তাহলে সেটা কত হচ্ছে, 3,300, মানে 13,300। তাহলে এখন যদি আমরা এই দুটোকে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাবো যে এখন আমরা কতটা কোয়ান্টিটি ইউজ করছি। সিম্পল, তাহলে 13,300 তাকে ভাগ করবো 175 দিয়ে। আচ্ছা, যদি এটাকে 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে হচ্ছে 1900, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 25। আচ্ছা, 25 দিয়ে যদি এটাকে কাটো, 25 হচ্ছে 7, 25 হচ্ছে 175, 6, 25, 150। তাহলে এখানে কত হয়ে গেল, 76। তাহলে এটা কত হয়ে গেল, 76। তাহলে দেখো, আগে আমরা কত কোয়ান্টিটি ইউজ করতাম, 100, এখন আমরা কত ইউজ করছি, 76। তাহলে কতটা কমেছে, 100 থেকে 76 বাদ দিলেই তোমরা পেয়ে যাবে কতটা কমেছে। কমেছে কত, 24%। তো এইভাবে তোমরা ইজিলি সলভ করতে পারবে। পরের কোশ্চেন কি বলেছে, 9, 1, 0, 3, দুটো শূন্য এর সাথে সবচেয়ে ছোট এক অঙ্কের সংখ্যাটি যোগ করতে হবে যাতে এটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হয়। তাহলে দেখো, 9, 1, 0, 3, 0, 0, 11 দিয়ে বিভাজ্য হতে হবে। তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে আমার হচ্ছে অড প্লেসে যে নাম্বারগুলো আছে আর ইভেন প্লেসে যে নাম্বারগুলো আছে, দুটোকে যোগ করলে এদের মধ্যে যে তফাৎটা হবে, সেই তফাৎটা কি হবে, 0 হবে, না হলে 11-র গুণিতক হবে। তো সিম্পল, আমরা এখানে দেখি 9, তারপরে এখানে 0, এখানেও কত হচ্ছে, 0। আচ্ছা, এদিকে দেখি, মানে টোটাল এটা হলো 9, এই সাইডে হলো 9, এদিকে হচ্ছে 1, 3 আর 1 4, এখানে 0, তাহলে এখানে কত হলো, 4। এবার দুটো দিকই যদি আমাকে সমান বানাতে হয়, তাহলে এখানে আমাকে কত অ্যাড করতে হবে, 5 অ্যাড করতে হবে। তাহলে কত অ্যাড করতে হবে আমাকে, 5। ব্যাস, হয়ে গেল। পরের কোশ্চেন বলেছে, একটি কঠিন শঙ্কু আকৃতির ব্যাস হচ্ছে 24 সেমি। সাপোজ ধরো আমরা একটা যদি শঙ্কু এখানে আঁকি, তাহলে এর ব্যাস বলে দিয়েছে 24 সেমি এবং উচ্চতা হচ্ছে 21 সেমি। তাহলে ব্যাস তো আমার দরকার নেই, আমার ব্যাসার্ধ দরকার। তাহলে এখানে এটা হচ্ছে কত, 21, আর এটা হচ্ছে 24-এর হাফ কত, 12।
এটি দুটি কাটা দ্বারা তিনটে অংশে কাটা হয়, যা এর ভিত্তির সমান্তরাল। ভিত্তি মানে হচ্ছে এখানে বেস, মানে হচ্ছে ভূমির সমান্তরাল। এবং কাটাগুলি ভিত্তি থেকে মানে বেস থেকে 7 সেমি 14 সেমি উচ্চতায় রয়েছে। তাহলে বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে দেখেছো কোশ্চেনটা কতটা ভালো কোশ্চেন। তো আমাদেরকে কি বলেছে, দুবার আমি কেটেছি। এবার এখান থেকে 7 7 করে কেটেছে, তাহলে এখানে একটা কেটেছে, এখানে একটা কেটেছে। এবার তোমাকে বলেছে ওপরের যে বাঁকা অংশের পৃষ্ঠের ক্ষেত্রফল, মানে তোমাদেরকে বার করতে বলেছে। আমি এটাকে যদি হাইলাইট করি তাহলে বুঝতে পারবে। এই পার্টটুকু তোমাদেরকে বার করতে বলেছে। এই যে ওপরের যে ক্ষেত্রফল বাঁকা অংশ আছে এর ক্ষেত্রফলটা তোমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব ভালো করে দেখো। তো সিম্পল, এখানে যদি আমরা আসি, দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে কত, 7, এই উচ্চতাটা হচ্ছে কত, 14, আর একদম এখানে হচ্ছে গিয়ে 21। তাহলে তোমরা উচ্চতার রেশিওটা দেখো, 7, 14, 21, তাহলে 1:2:3, এই অনুপাতে উচ্চতাটা ভাগ হয়েছে। তাহলে একই অনুপাতে কিন্তু আমার কি হবে, এই ব্যাসার্ধটা ভাগ হবে। তাহলে এখানে হচ্ছে কত, 3 ভ্যালুই কত হচ্ছে 12, তাহলে কত হচ্ছে 4। তাহলে এখানে যদি করি 8, এটা হবে 4, এইভাবে তাহলে ভাগ হবে 4, 8, 12, তাহলে এটা হচ্ছে কত 4। তাহলে আমরা কি জানি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে এখন আমাকে এল বার করতে হবে। তাহলে এল এর ফর্মুলা হচ্ছে কি, আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, আর হচ্ছে এইচ স্কোয়ার 7 স্কোয়ার, আর 4 4 16, 7 7 49, √/65। তাহলে এখানে আমরা দিয়ে দেবো 22/7 ইন্টু আর মানে কত হচ্ছে 4, আর এখানে হচ্ছে √65। এবার তোমরা যদি অপশান চেক করো, দেখো √65 একটা অপশানেই আছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের আনসার, আমাদের আর করার দরকার নেই। তোমরা চাইলেও করতে পারো। এখানে পাই এর ভ্যালু কত বলে দিয়েছে, 3.14, তাহলে এটা 22/7 না হয় এখানে কি লিখবে, 3.14। এবার যদি তোমরা মাল্টিপ্লাই করো বেরিয়ে যাবে। তো আমাদের এসবের দরকার নেই, কারণ আমরা এখানে অপশান থেকেই আমরা অ্যান্সারটা বার করে নিতে পারবো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 12.56.6। ঠিক আছে, এবার আমরা আসছি পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেন বলেছে যে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে একই দিকে 51 কিমি প্রতি ঘন্টা 42 কিমি প্রতি ঘন্টা গতিতে চলছে, এবং দ্রুতগামী ট্রেনটি 16 সেকেন্ডে ধীরগতি ট্রেনটি অতিক্রম করে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তো আমরা জানি একই দিকে যদি যায় তখন আমাদের যে রিলেটিভ স্পিড হয়, আপেক্ষিক গতিবেগ, সেটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে স্পিডটা কত হয়ে গেল, 9, কিন্তু এটা কিসে আছে, কিলোমিটার ঘন্টায়। তো এটাকে সেকেন্ডে যদি নিতে হয় আমাকে 5/18 দিয়ে কি করতে, গুণ করতে হয়। এবার কত সেকেন্ড টাইম নিয়েছে, 16 সেকেন্ড। তাহলে 16 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে সেটা আমরা বার করব। 9 দিয়ে 2, 2 দিয়ে কাটলে 8, 5 8 40। তাহলে 16 সেকেন্ডে ওটা যাচ্ছে কত, 40 মিটার। এবার বলেছে দুটো ট্রেনেরই কি দৈর্ঘ্য হচ্ছে সেম। তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত, 40। তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য কত হবে, 2 দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে কত, 20 মিটার। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের আনসার। পরের কোশ্চেন, রাহুল স্রোতের বিপরীতে 30 ঘন্টার মধ্যে একটি নৌকায় 734 কিমি পথ যায়, আর স্রোতের অনুকূলে এই 734 কিমি পথ যেতেই তার 12 ঘন্টা সময় নেয়। তাহলে স্রোতের বেগ কত? তো তোমরা সব সময় জানো যে কি, স্রোতের অনুকূলে, তাই তো, স্রোতের অনুকূলে একটা বেগ আর প্রতিকূলের বেগ যদি তোমাদের দেওয়া থাকে, এই দুটোকে যোগ করে তোমরা 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে তোমরা কিসের বেগ পাও, নৌকার বেগ। একইভাবে অনুকূলের যে বেগ আর প্রতিকূলের যে বেগ, এই দুটোকে বিয়োগ করে যদি তোমরা 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা কি পাও, স্রোতের বেগ। ঠিক আছে, এখানে নৌকার বেগ পাও, এখানে স্রোতের বেগ। তাহলে এই দুটো জিনিসকে অ্যাপ্লাই করেই আমরা কি বার করব, স্রোতের বেগ বার করব। তাই আমাকে আলাদা আলাদা করে অনুকূলে বেগ কত, প্রতিকূলে বেগ কত, এটা বার করার দরকার নেই। সিম্পল আমরা এটার সাহায্যে সলভ করব। তাহলে দেখো, অনুকূলে কত যাচ্ছে, 12 ঘন্টায়। তাহলে 734 কিমি যায় 12 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে, সেটা হচ্ছে স্পিড। ব্যাস। একইভাবে 734 যাচ্ছে কততে, 30 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে। এবার তোমরা দেখো, এইটাকে যেটা বার করব তাকে আমরা কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে আমরা এখানে কি করে দেবো, ভাগ করে দেবো। ব্যাস। এবার তোমরা এখানে দেখো 734 দুটোর মধ্যেই কমন যাচ্ছে, তো তোমরা 734কে যদি কমন নিয়ে নাও, এখানে হচ্ছে 1 এর 12, এখানে কি হচ্ছে 1 এর 30। তোমরা ক্যালকুলেশনকে যতটা পারবে ছোট করবে। ঠিক আছে,
এইবার হচ্ছে এখানে দেখো 734 ইন্টু 30 আর 12 লসাগু কত 60, 12 দিয়ে করলে 5, 30 দিয়ে করলে 2, 5 থেকে 2 চলে গেল 3 ইন্টু 1-এর 2। এবার তোমরা যদি কাটাকুটি করো, দেখো 3 দিয়ে যদি কাটি এটা হচ্ছে কত 20, এখানে হচ্ছে 1, 2 দিয়ে যদি কাটো 36 দুগুণী 72, 1 7, তাহলে এখানে তোমার কত আসছে 367/20। এবার 20 দিয়ে যদি করো 20 অক্ষে 20, তাহলে কত 167, 8 20 60, তারপর হচ্ছে 3 20 60 70, তাহলে এখানে হচ্ছে 18.35। তাহলে এটা হচ্ছে তোমার আনসার। তোমাকে কিন্তু আলাদা করে অনুকূলের বেগ কত প্রতিকূলের বেগ কত বার করার দরকার নেই, বিয়োগ করার দরকার নেই, সিম্পল এই দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে তোমরা ইজিলি ক্যালকুলেশনকে অ্যাভয়েড করে খুব কম সময়ে কোশ্চেনটা সলভ করতে পারবে। পরের কোশ্চেন কি বলেছে, এক বছরে প্রথম 3 মাসে প্রতি মাসে ললিতের গড় আয় ছিল এত টাকা। এপ্রিল মাসে তার উপার্জন ছিল প্রথম 3 মাসের যে গড় তার থেকে 75% বেশি, মানে এটার থেকে 75% বেশি। সারা বছরের জন্য প্রতি মাসের গড় আয় হচ্ছে এত টাকা। তাহলে মে থেকে ডিসেম্বর পর্যন্ত ললিতের গড় আয় কত? তাহলে তোমাকে দেখো, তোমার হচ্ছে জানুয়ারি তার থেকে মার্চ মাস, মানে এই 3 মাসের গড় তোমাকে দেওয়া আছে 22,272। আচ্ছা, 12 মাসের তোমার দেওয়া আছে 84,460। এপ্রিল মাস বলেছে কি এটার যেটা আছে তার 75%। তাহলে তোমাকে বার করতে হবে মে থেকে ডিসেম্বর। মে থেকে ডিসেম্বর মানে কত 8 মাস, 8 মাসে তার তোমাকে বার করতে হবে। তো তোমরা সিম্পল কি করবে, 12 মাসের টোটাল বার করবে, তার থেকে এখানে 3 মাসের টোটাল, এখানে এপ্রিলের যেটা হবে 4 মাস হয়ে গেল, দুটোকে বিয়োগ করবে, 8 থেকে ভাগ করবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা এটাকে স্টেপ বাই স্টেপ যদি করি, দেখো কিভাবে করব। তো সবার ফার্স্টে কি ছিল 84,460, এটা কত ছিল 12 মাসের, তাহলে 12 মাসের টোটাল কত হচ্ছে এটা আমরা বার করবো। 12 শূন্য শূন্য 6 বারং 72, 2 হাতে আমার 7, 4 বারং 48, হাতে 55, 5 হাতে আমার 5, 4 বারং 48, 53, 3 হাতে আমার 5, 8 বারং 96 আর 5-এ 101। তাহলে এটা হচ্ছে আমার কি 12 মাসের ইনকাম। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম 3 মাসে, তো 22,272 করে 3 মাস ছিল, তাহলে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণী 6, 3 7 21, 3 দুগুণী 6 2 8, 3 22 66 হয়ে গেল। এবার বলেছে এপ্রিল মাসে তার 75% বেশি ছিল, এটার 75% বেশি, তাহলে 22,272 তার 75% বেশি মানে কি 175/100। এবার 25 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 7, 25 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দিয়ে এটাকে যদি কাটো 4 5 20, 2 22, 4 5 20, 2 27, 4 6 24, 3 32, 4 8 32। এবার সিম্পল 7 দিয়ে এটাকে গুণ করব, তো এইখানে গুণ করে লিখবো না, আমরা ডাইরেক্ট এখানটায় লিখে দেবো। ঠিক আছে, তাহলে 7 8 56 6 হাতে আমার কত 5, 6 7 42 আর 5 47, 7 হাতে আমার 4, 5 7 35 আর 4 39, 9 হাতে আমার 3, 5 7 35 আর 3 38, এখানে যোগ হবে। তাহলে এই যোগটা আমরা এখানে না বসি, আমরা ডাইরেক্ট এখানে বসাবো, কারণ এটা তো আলটিমেটলি আমাকে মাইনাস করতে হবে, তাই না? তো এই এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে কি করবে, টাইমটা সেভ করবে। এক্সট্রা কম যত লিখবে ততই ভালো। তাহলে 6 6 কত হবে, 6 6 হচ্ছে 12 2 হাতে আমার 1, 7 আর 1 8 আর 1 9, 8 আর 9 17 7, 8 আর 6 14 আর 1 15 5 হাতে আমার 1, 6 আর 3 9 আর 1 10। তাহলে এখন আমরা কি করব, বিয়োগ করব। 2 আছে কত হলে 10 হবে 8, হাতে আমার 1, 9 একে 10, 10 আছে কত হলে 12 হবে 2, 7 আর 1 8, 8 আছে কত হলে 15 হবে 7, 5 আর 1 6, 6 আছে কত হলে 13 হবে 7, হাতে আমার 1, 1 আর 1 0, 1 আছে কত হলে 10 হবে 9। এটাকে এখন আমাকে ভাগ করতে হবে কত দিয়ে, ভাগ করতে হবে আমাকে 8 দিয়ে। তাহলে 8 11 88, 2 27, 3 8 24, 3 37, তাহলে হচ্ছে 4 8 32, 5 52, 6 8 48, 4 48, 6 8 48। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 1,13,466। পরের কোশ্চেন কি বলেছে, যদি এক্স ব্যস্ত ভেদে ওয়াই কিউব -1 এর সাথে পরিবর্তিত হয়, তাহলে এখানে কি বলেছে এক্স ব্যস্তভেদ, তার মানে 1/y³ -1। যখনই এরকম ইকুয়েশন দেবে এখান থেকে তোমাদের কি করতে হবে, ধ্রুবকের আকারে বার করতে হবে। তাহলে মনে করো কে হচ্ছে সেই ধ্রুবকটা, তাহলে এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু তোমার সব প্রবলেমগুলো সলভ হবে। এবার আমাকে কি বলেছে, এবং 6 এর সমান হয় y যখন 3, তাহলে x এর মান কত হবে 6,
যখন ওয়াই কি হবে 3, তাহলে 3 কিউব মাইনাস 1 এখানে হচ্ছে কে। এটা যদি সলভ করো 6, 3 কিউব হচ্ছে 27, 27 থেকে 1 চলে গেল 26, তাহলে কে মানে কত হলো 6 গুণ 26। এইবার নেক্সট কি বলেছে, ওয়াই যদি হয় 7, ওয়াই যদি হয় 7 তাহলে এক্স এর মান খুঁজুন। তাহলে এই জিনিসটাই আমরা সেম এখানে লিখবো, এক্স ইকুয়ালস টু কে, কে মানে কত 6 গুণ 26, আর ওয়াই কিউব মানে হচ্ছে 7 কিউব, 7 কিউব মানে হচ্ছে 343, তার থেকে 1 বিয়োগ করতে হবে 1, তাহলে এখানে হচ্ছে 6 গুণ 26 342। এবার তোমরা যদি কাটাকুটি করো 6 দিয়ে কি যাচ্ছে, হ্যাঁ 6 দিয়ে যাচ্ছে, 6 অক্ষে 5 6 30, 4 42 57, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 26/57, অপশন 1। পরের কোশ্চেন বলেছে এন পর্যবেক্ষণের যোগফল হচ্ছে 160 এবং তাদের গড় হচ্ছে 40, তাহলে 7n প্লাস 15 এর মান নির্ণয় করুন। তো দেখো টোটাল কত হচ্ছে 160 আর গড় কত 40, তাহলে 40 দিয়ে ভাগ করলে আমরা কতগুলো যে নাম্বার আছে সেটা পেয়ে যাব 5, তার মানে n সমান সমান আমরা কত পেয়ে গেলাম 5। এবার আমাদের বার করতে বলেছে 7n প্লাস 15, তাহলে এখানে কত হচ্ছে 5 সাথে 35, তার সাথে যোগ করব 15, 35 আর 15 কত 50। এই কোশ্চেনটা কিন্তু তোমরা উইদাউট পেন পেপারই সলভ করতে পারতে। পরের কোশ্চেন কি বলেছে, 3 বছর আগের ও 2 বছর আগে একটি শহরের জনসংখ্যার পার্থক্য কি হবে, যার বর্তমান জনসংখ্যা 1,80,000 এবং জনসংখ্যা প্রতি বছর 25% হারে বাড়ছে। তো তোমরা জানো যে একটা ফর্মুলা আছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি মানে হচ্ছে যেটা প্রিন্সিপাল, ঠিক আছে, আর আর মানে হচ্ছে যে হারে বাড়ছে বা কমছে, আর 100, আর নিচে উপরে এন মানে হচ্ছে যতগুলো বছরের জন্য। তো এইটা দেখো, এটা হচ্ছে বর্তমান জনসংখ্যা, মানে এখন এই জনসংখ্যাটা আছে, তাহলে এখানে আমাকে ব্যাকে আসতে হবে 2 বছর, আবার ব্যাকে আসতে হবে কি 3 বছর। এবার 3 বছর আগে আর 2 বছর আগে কত ছিল এর মাঝখানের গ্যাপটা কিন্তু আমাদেরকে বার করতে হবে, তাই না? তো এবার দেখো যখন আমরা ব্যাকে আসব, যখন আমরা কি করব ব্যাকে আসব, তখন এই জায়গাটা কি হয়ে যাবে উল্টে যাবে। এটাকে যখন কি হবে 100 প্লাস আর বাই 100 হবে, এটাই যখন ব্যাকে যাব, তাই না, তখন এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 100 আর নিচে চলে আসবে 100 বাই আর। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই, তাহলে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে 25%, তো 25% মানে কি 1/4, মানে 25/100 কাটাকুটি করে এটা হলো 1/4। এবার তোমরা যদি করো 1 যোগ 1/4, তাহলে এটা কত আসছে 4, 4 অক্ষে 4, 5/4, এটা হলো, তাই না? তো এই সিম্পল জিনিসটা তোমরা দেখো, যদি 2 বছরের জন্য হয়, 2 বছরের জন্য হয়, তাহলে কি হবে 5/4 এর পাওয়ার কি হবে 2 হবে, আর 3 বছর হলে কি হবে 5/4 এর পাওয়ার কি হবে 3 হবে, তাই না? তো এইবার হচ্ছে তোমাকে কি বলেছে, যে দুটোর মাঝখানের গ্যাপ তোমাকে বার করতে হবে। তাহলে সিম্পল তোমাকে এখানে কি লিখলে 1,80,000। এবার দেখো 2 বছর আগে কি ছিল, জনসংখ্যা বেশি ছিল 3 বছরের থেকে, তাই এটার থেকে এটা কি হবে বিয়োগ হবে, আর যেহেতু ব্যাকে যাব তাই আমরা কি করব এটাকে উল্টে দেবো। তাহলে সিম্পল আমরা করব হচ্ছে এটা 5/4, এটা হয়ে যাবে 4/5 এর স্কোয়ার, মাইনাস এখানে কি হবে 4/5 এর কিউব, এটা আমরা সিম্পল মাইনাস করব। তাহলে তোমরা যদি দেখো 1,80,000, এখানে এটা হচ্ছে 4 4 16/25, আর এখানে হচ্ছে 4 কিউব হচ্ছে 64, আর এখানে হচ্ছে 125। তো এখন হচ্ছে 1,80,000, দেখো 25 আর 125-এ কত হবে 125 হবে, 5 দিয়ে করলে 5 ষোলং 80, 80 থেকে যদি 64 চলে যায় তাহলে কত হবে 16। ব্যাস, এবার কাটাকুটি করলেই তোমাদের প্রবলেম সলভ। তো তোমরা যদি 25 দিয়ে কাটো, এটা হচ্ছে কত 5, না সরি প্রথমে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 25, আর এখানে হবে 5 36 180, তারপরে 36,000। এবার যদি আবার এটাকে 25 দিয়ে কাটো, তাহলে 25 অক্ষে 25 11, মানে 110, 4 25, আবার 4 25 0। এবার এটা তোমরা যদি গুণ করো 16 দিয়ে, 16 0 0, 4 ষোলং 64, 4 হাতে আমার 6,
4 64 আর 6 70 শূন্য, হাতে আমার 7, 16 আর 7 23। তাহলে এটা হবে তাদের গ্যাপ। নাকি তোমরা 2 বছরে কত আলাদা করে বার করবে, 3 বছরে কত আলাদা করে বার করবে, তারপর দুটোকে করবে, কোনো করার দরকার নেই। সিম্পল এইভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার ব্যাকে গিয়ে তোমরা দেখে নেবে। পরের কোশ্চেন বলেছে 3টি আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে 15,195 টাকা এবং তাদের দামের অনুপাত বলেছে 3:5:7। তাহলে সবচেয়ে দামি আইটেমটার দাম কত হবে? তো দেখো এখানে 3টে আইটেমের কি দেওয়া আছে, গড় দেওয়া আছে। তাহলে 3টে আইটেমের এখানে আমার কি দেওয়া আছে, গড় দেওয়া আছে। এবার যদি তাহলে মোট দাম বার করতে হয় 3 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এবার সব দেখো এখানে 3, 5, 7, তাহলে সব থেকে দামি কোনটা, 7। এগুলো টোটাল কত, 7 আর 5 12 আর 3 15। ব্যাস, এটাই হয়ে গেল আমার আনসার। তো তোমরা যদি কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে এটা কত হবে 5, 5 দিয়ে কাটলে এটা কত হবে 3 5 15, 5 8 90, 3 5 15, 7 দিয়ে যদি করো 3 7 21। এবার দেখো ইউনিট ডিজিট একটা অপশানেই আছে, তাহলে এটাই হবে। আমার পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। এক্সাম হলে আমার যতটা পারবো আমি ক্যালকুলেশনকে কি করব, অ্যাভয়েড করব। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 22,281। পরের কোশ্চেন বলছে একটি ওয়াশিং মেশিনের ধার্য মূল্য 41,000 টাকা। এটি একটি খুচরো বিক্রেতার কাছে বিক্রি করা হয় পরপর 12%, 30% দুটো ছাড়ে। খুচরো বিক্রেতা 50% ডিসকাউন্টের অনুমতি দেওয়ার পরেও 25% মুনাফা অর্জন করতে চায়, তাহলে ওয়াশিং মেশিনের ধার্য মূল্য কত? তাহলে এই অঙ্কটা আমরা দুটো পার্টে সলভ করব। দেখো প্রথমে বলেছে ধার্য মূল্য কত, 41,000। তাহলে 41,000। এবার পরপর দুটো ছাড় দিয়েছে, একটা ছাড় দিয়েছে 12%, তাহলে 12তে যদি ছাড়ে তাহলে কততে বিক্রি করেছে, 88তে বিক্রি করেছে। আবার যদি 30% ছাড় দেয় তার মানে কত, 100 ছিল 70-এ বিক্রি করেছে। তাহলে এইটা হয়ে গেল এখন খুচরো বিক্রেতার দাম। এটা এখন কি হয়ে গেল, খুচরো বিক্রেতার দাম। এইবার আমরা পরের পার্টে আসছি, খুচরো বিক্রেতার পার্ট। বলছে খুচরো বিক্রেতা 50% ডিসকাউন্টের অনুমতি দেওয়ার পরেও 25% প্রফিট হয়। তাহলে খুচরো বিক্রেতা আমি ধরলাম ওইটার মার্ক প্রাইস মানে ধার্য প্রাইস রেখেছে, ধার্য মূল্য কত রেখেছে 100, কতটা ডিসকাউন্ট দিচ্ছে 50, তাহলে কততে বিক্রি করছে, ও বিক্রি করছে কত 50-এ। এই যে ও 50-এ বিক্রি করছে তাতে ওর 25% কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে এই 50টা হচ্ছে 125-এর ভ্যালু, আমাকে বার করতে হবে 100, তাহলে আমরা কি পাবো, কস্ট প্রাইস পাবো, তাই না? তাহলে এবার দেখো 25 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 4, 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 5, 5 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে, এই পুরো ব্যাপারটাই হচ্ছে কার, খুচরো বিক্রেতা। খুচরো বিক্রেতা যদি 40-এ কেনে তখন সে তার ধার্য মূল্য কত রাখে, 100। তো এইখানে এটাই কি খুচরো বিক্রেতার কি কস্ট প্রাইস, তার মানে এটা 40-এর ভ্যালু, আর আমাকে বার করতে হবে 100-এর ভ্যালু কত। ব্যাস, এই পার্টটা করলে এবার আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো 100 100 কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 0 দিয়ে যদি কাটো 0 কেটে গেল, 4 দিয়ে যদি কাটো এখানে কত হবে 22। ক্লিয়ার হয়ে গেল? এবার তোমরা ইউনিট ডিজিট দিয়ে চেক করে দেখতে পারো। দেখো লাস্টে কি আসবে, 0 আছে, 0 আসবে। এবার 7 দিয়ে যদি করো 7 দুগুণী 14, 14 অক্ষে 14, তাহলে লাস্টে আসবে 40, 40 একটা অপশনেই আছে, তাই আর তোমাদের কোনো রকম করে দেখার দরকার নেই। এটার অ্যান্সার হয়ে যাবে 63,140। পরের কোশ্চেন, বার্ষিক 6% হারে কত টাকা 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 78 টাকা। তাহলে আমি তোমাদেরকে আগেও বলেছি যে 2 বছর যদি হয়, 2 বছরে কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এদের মাঝখানে যে তফাৎ সেটা আর কিছুই না, তোমাদের যে আসল থাকে r/100 যেটা তার স্কোয়ার থাকে, তাই তো? তাহলে সিম্পল দেখো এইখানে তোমাদের এটা বলে দিয়েছে কত 78, তাই না? আর এখানে পি, আর এখানে কি আছে 6/100 তার হোল স্কোয়ার। তাহলে এখন যদি তোমাদেরকে পি বার করতে হয় তাহলে কি হবে 78, আর এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, উপরে 100 আর নিচে 6। ব্যাস, সিম্পল। তাহলে 6 দিয়ে যদি কাটো এটা কত হবে 13। এবার যদি 2 দিয়ে কাটো, দরকার নেই, কাটাকুটির দরকার নেই, সিম্পল তোমরা এখানে লেখো 13, তারপরে দুটো দুটো 4টে শূন্য, নিচে কত আছে 6। তো 6 দিয়ে যদি ভাগ করো 6 অক্ষে, এই সরি 6 দুগুণী 12, 1 10, 6 অক্ষে 6 40, 6 6 36। তো এইভাবে এখন আসতে থাকবে।
তো এটা হয়ে যাবে তোমাদের কি আনসার 21,666। পরের কোশ্চেন, একটি সংখ্যার 20% 530-এর 20% অপেক্ষা 180 বেশি। তাহলে এখানে দেখো বলেছে 530-এর 20%, তাহলে তোমরা সবার ফার্স্টে কি বার করে 530-এর 20%, যদি বার করো কত বেরোলো 106। কত বেশি 180 বেশি, তাহলে 180 তোমাকে কি করতে হবে যোগ করতে হবে 286। এই 286টাই হচ্ছে কি 20%। তো দুটো ভাবে করা যায়, 20% মানে তোমরা কি জানো 1/5, তার মানে 1 ইউনিট হচ্ছে 286, 5 ইউনিট কত হবে এটাকে 5 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। আর একটা করা যায় যে 20% মানেই হচ্ছে 286, 1% কত 286/20, আর 100% কত, তাহলে 100 দিয়ে গুণ হবে। আলটিমেটলি যাই করো না কেন 5 দিয়ে তোমার গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে 5 6 30-এর 0, হাতে আমার 3, 5 8 140, আর 3 143, 1430, এটা হবে তোমার আনসার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি প্রথমে তার চিহ্নিত মূল্য D% ডিসকাউন্ট দেয়, তারপর আরেকটি ছাড় আগের ছাড়ের সমান সংখ্যমান, মানে সেম নমিনাল ভ্যালু, মানে আগের ডিসকাউন্ট যত টাকা দিয়েছে সেম সেম একই ডিসকাউন্টই দিচ্ছে, দিয়ে 630 টাকায় বিক্রি করে। দ্রব্যটির চিহ্নিত মূল্য, চিহ্নিত মানে মানে মূল্য মানে ধার্য মূল্য, মার্ক প্রাইস। তাহলে ডি এর মান কত? দেখো তোমার ছিল 700 টাকা, সেখান থেকে তোমার এসছে 630 টাকা। এবার এই 630 টাকা আসার জন্য দুটো সেম ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এখানেও ডিসকাউন্ট দেওয়া আছে এখানেও ডিসকাউন্ট দেওয়া আছে, এটা হচ্ছে পার্সেন্টে আছে কিন্তু ভ্যালুটা হচ্ছে সেম। তাহলে এর মাঝখানে গ্যাপ কত 70 টাকা। তাহলে 70 টাকা দুবার সেম যদি ডিসকাউন্ট দেয় কত কত করে দেবে 35 35 করে দেবে, তাই না? তাহলে 70-এর যদি 35, 700-তে যদি হয় 35, তাহলে 100-তে কত? সিম্পল 7 7 দিয়ে কাটলে কত হচ্ছে 5%। তাহলে এটা হয়ে গেল তোমাদের আনসার। তো পরের কোশ্চেন কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের উচ্চতার অনুপাত 4:3। ওকে, এদের ব্যাসার্ধের অনুপাত 7:3। যদি সিলিন্ডারের আয়তন 810 সেন্টিমিটার কিউব হয় তাহলে শঙ্কুর আয়তন কত? তো তোমাকে এখানে দেখো দুটোর অনুপাত তোমাকে বার করতে হবে। তো সবার ফার্স্টে কি আছে শঙ্কু, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলাটা কি 1/3 পাই r²h। এটা কার? শঙ্কু। তার সাথে এখানে কার আয়তন দেওয়া আছে? সিলিন্ডার। সিলিন্ডারে কি পাই r²h। তো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো সবারই আলাদা আলাদা হবে, শুধু পাইটা পাইটা কি হয়ে গেল কেটে গেল, আর এই তিনটা এদিকে চলে আসবে। তাহলে মানে আলটিমেটলি এরকম দাঁড়াচ্ছে r²h, আর এখানে দাঁড়াচ্ছে 3r²h। ঠিক আছে, এগুলো না লিখেও করা যায়, তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য আমি লিখছি। এবার সিম্পল যদি তোমরা এখানে দেখো, এখানে কি বলেছে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 7:3, তাহলে এর ব্যাসার্ধ হবে 7 গুণ 7, আর এর ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে 3 গুণ 3। এবার হচ্ছে এইচ, এইচ কত আছে? ওর হচ্ছে 4, ওর হচ্ছে 3, আর এখানে দেখো 3 এক্সট্রা আছে, এই 3টাকে আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখান থেকেই শঙ্কুর আয়তন আমরা জানি না, তাই শঙ্কুর আয়তন হচ্ছে এক্স, আর এর আয়তন বলে দিয়েছে 810। তো সিম্পল তোমরা যদি কাটাকুটি করো 3 3 9 90, 3 3 9 10, তাহলে এক্স কত হবে? এর সাথে 10 গুণ হয়ে যাবে, তাহলে 7 7 49, 49 ইন্টু 4, 4 50 হচ্ছে কত 200, 200 থেকে 4 চলে যাবে 196, আর এই 10-এর 0। তাহলে এটা হয়ে গেল কার আয়তন? শঙ্কুর আয়তন। পরের কোশ্চেন কি বলেছে, খুব ভালো একটা অঙ্ক সূচকের। তো বলছে দেখো 2-এর পাওয়ার 0.83 সমান সমান হচ্ছে এক্স, 2-এর পাওয়ার 0.09 সমান সমান হচ্ছে ওয়াই, এক্স জেড আর ওয়াই 5 এর মান কত হবে? তো সিম্পল তুমি যদি এখানে লেখো এক্স এর পাওয়ার জেড সমান সমান হচ্ছে ওয়াই এর পাওয়ার 5, এবার এক্স এর জায়গায় এক্স এর মানটাকে বসাও। এক্স মানে কি হচ্ছে 2^0.83, 2^0.83, আর হচ্ছে এটা হয়ে গেল, এখানে পাওয়ার হচ্ছে কি জেড। আচ্ছা, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাও 2^09, এর পাওয়ার আবার কত 5। তাই দুদিকেই দেখো বেস কি আছে 2, তাহলে দুদিকের বেস উঠে যাবে, তো এখানে এটা হয়ে যাবে 0.83 জেড সমান সমান 0.45।
এবার এখান থেকে তোমাকে জেড এর মান বার করতে বলেছে। তো সিম্পল এখানে তোমরা কি লিখবে, জেড সমান সমান 0.45 বাই 0.83। এবার দেখো দুটোই দশমিকের পরে দু ঘর আছে, উঠে গেল। এবার যদি তোমরা এটাকে ভাগ করো, দশমিক দিয়ে কি পাবে, 0। তাহলে 5 বারে যাবে, 5 8 40 আর 3 5 15, মানে 415। বিয়োগ করলে হবে 35, আবার দশমিকের জন্য 0। 4 বারে যদি যায় 3 4 12, 4 8 32 এর একে 33, এখানে 18। এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো 0.54, এটা হয়ে গেল তোমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে, 70 কেজি দামের কত কেজি চালের দাম 90 কেজি দামের 63 কেজি চালের সাথে মেশাতে হবে। মানে 70 কেজির কত কেজি আর 90 টাকা দামের 63 কেজির সাথে মেশালে মিশ্রণটি তোমার 96.60 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। তাহলে এটা তোমাকে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন দিয়ে করতে হবে, কিন্তু তোমাকে এই যে দামটা আছে, এই দামটা বিক্রয় মূল্য দেওয়া আছে, তা তোমার কি আছে, ক্রয় মূল্য বার করতে হবে। তো সিম্পল 96.60, এখানে 15% লাভ হচ্ছে, তার মানে কততে বিক্রি করেছিল, 115তে। তাহলে এখন তোমাকে 100 বার করতে হবে, মানে কস্ট প্রাইস বার করতে হবে। তাহলে দশমিক তোলার জন্য তুমি এখানে কি দিয়ে দিলে, 100। 100 100 তোমার কি হয়ে গেল, কেটে গেল। ব্যাস, 5 দিয়ে যদি কাটো, 5 19 95, 1 16, 3 5 15, 1 10, 5 2 10, 5 দিয়ে কাটলে হচ্ছে 23। এবার 23 দিয়ে যদি এটাকে কাটো, 23 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 2 16, 3 8 24, তাহলে 8 বারে হচ্ছে 184 আর 9 92, তাহলে এখানে হলো 4। তাহলে তোমার কস্ট প্রাইসটা কত হলো, 84, যেটা দুটো মিক্সড করে। তাহলে কত কত মিক্সড করা হয়েছে, একটা ছিল 70 দামের আর একটা ছিল 90 এর দামে, তো মিক্সড করার পরে দাম কত হয়েছে, 84। তো এবার যদি তোমরা করো, এখানে কত পাবে, 14, আর এখানে কত পাবে, 6। তাহলে এবার অনুপাতটা কত হচ্ছে, 2 দিয়ে যদি করো 3:7। তাহলে এই 7-এর ভ্যালুই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে, দেখো কত, 63 কেজি। তাহলে 3-এর ভ্যালু কত হবে, 7, এখানে কত দিয়ে হচ্ছে, 9। তাহলে এখানেও যদি 9 দিয়ে করো, কত হবে, 27। তাহলে কত কেজি মিশিয়েছিল, 27 কেজি। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, আনমোল 10 ঘন্টার মধ্যে তার যাত্রা শেষ করে। তিনি 46 কিমি পার ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব, মানে হাফ ডিস্টেন্স যায় কত, 46 কিমিতে, আর বাকি হাফ যায় 69 কিমি পার ঘন্টা, মোট দূরত্ব কত। তো যখনই এরকম কোশ্চেন আসবে যেখানে একটা টাইম দেওয়া থাকবে আর টোটাল ডিস্টেন্সের হাফ হাফ করে দেওয়া থাকবে, তো সিম্পল তোমরা কিচ্ছু করার দরকার নেই। তোমরা কি করে নেবে, যে ধরে নেবে টোটাল ডিস্টেন্সকে ধরে নেবে তোমরা 2D। তাহলে প্রথম হাফ কত যায়, ডিতে যায়, আর একটা হাফ হচ্ছে ডিতে যায়। তাহলে এই ডি যেতে কত যায়, 46 করে, আর এই ডি যায় 69 করে। তাহলে টোটাল টাইম কত লেগেছে, ব্যাস এখানেই, এই টাইমটাই কত, 10। এবার তোমরা দেখতে পাচ্ছ 46 আর 69, তাই না, দুটোই কত দিয়ে যাচ্ছে, 23-এর গুণিতক, তাহলে 23 দুগুণী 3। আর এখানে তাহলে কত হচ্ছে, 23, 23 3 দুগুণী 6, 6 দিয়ে যদি করো, 3 6 18, 8 হাতে আমার 1, 6 দুগুণে 12 কে তেরা 138। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, তাহলে 2 আর 3 কত হয়ে গেল, 5। 5D সমান সমান এটা। তো এখন 5 দিয়ে যদি কাটো, এটা হয়ে যাবে 2। তাহলে ডি এর ভ্যালু কত হবে, যদি গুণ করো, 8 দুগুণে 16 6, 13 দুগুণে 26 এর আগে এত। কিন্তু তোমাকে কি বার করতে হবে, 2D। তাহলে 2D কত হবে, 276-কে কি করবে, 2 দিয়ে গুণ করবে। তাহলে 2 দিয়ে যদি গুণ করো, 6 দুগুণে 12, 27 দুগুণে 54, আর একে 55, 552। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। আচ্ছা, আর একটা কিভাবে করা যেতে পারে, আর একটা তোমরা করতে পারো এই প্রবলেমটাকে, যদি রেশিও সাহায্য করো, তাই না। দেখো, প্রথমে কত স্পিড ছিল, 46, তারপরে কত স্পিড ছিল, 69। তাহলে এই যে রেশিওটা, এটা হচ্ছে কি স্পিডের রেশিও, 2:3। তাহলে আমরা যদি এবার টাইমের রেশিওতে যাই, এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, 3:2। তো মাঝখানে গ্যাপ কত, সরি 1 মিনিট, তাহলে এখানে 3 2 5, তার মানে 5 ইউনিট মানে কত ঘন্টা লেগেছে, 10 ঘন্টা লেগেছে, তাই না। তাহলে এই যে এটা কত ঘন্টা লেগেছে, 6 ঘন্টা, এটা কত ঘন্টা লেগেছে, 4 ঘন্টা। তাহলে এবার দেখো, 6 ইন্টু এটা আর 4 ইন্টু এটা, এই দুটোকে যোগ করলেও তোমরা পেয়ে যাবে। 46 ইন্টু যদি 6 করো, 6 6 36-এর 6, হাতে আমার 3, 4 6 24 আর 3 27, আর 4 দিয়ে যদি এটাকে করো, 69-কে 4 নং 36-এর 6, হাতে আমার 3 4 6 24 আর 3 27। তাহলে সেমই তো হচ্ছে, তাই না, দুটোকে যোগ করলে কত হবে, 552।
এইভাবে তোমরা বার করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের ইজি মনে হবে তোমরা সেটাই করবে। পরের কোশ্চেন কি বলেছে, একজন বিক্রেতা 25% লোকসানে গম বিক্রি করার দাবি করে, কিন্তু সে এমন ওজন ব্যবহার করে প্রতারণা করে যার ওজন প্রকৃত ওজনের থেকে 55% কম, তার লাভের শতাংশ কত? এটা তোমরা দেখতে পাচ্ছ অসাধু ব্যবসায়ীর একটা প্রবলেম। তো এরকম ধরনের প্রবলেমে তোমরা কি করো, অনেক সময় 100 মাইনাস এই ওই এক্স ফেক্স অনেক কিছু ধরে করো, তাই তো? কিচ্ছু ধরার দরকার নেই, আমি সিম্পল যে প্রসেস বলবো এটা যতই বাড়িয়ে দিক না কেন, যে কেনার সময় এতটা ওজনে চুরি করছে, বিক্রির সময় ওজনে চুরি করছে, তারপরেও লাভে বিক্রি করছে, টোটাল লাভ কত, যত বড় দিক দিক না কেন তোমরা সব সলভ করতে পারবে। জাস্ট একটাই প্রসেস তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে কি, কস্ট প্রাইস আর হচ্ছে সেল প্রাইস। তাহলে দেখো 25% কি করছে, লোকসানে গম বিক্রি করছে, তার মানে 100 টাকায় যদি ও কেনে, ও বিক্রি করছে কততে, 75-এ। হয়ে গেল। এবার তোমরা এটাকে ছোট করে নিতে পারো কাটাকুটি করে। দেখো 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 4, আর 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3। হয়ে গেল। এবার কি বলেছে, কিন্তু সে এমন ওজন দিয়ে ব্যবহার করে যে 55% কম, তার মানে ওর দেওয়ার কথা ছিল 100 গ্রাম, ও 55% দিচ্ছে না, তাহলে ও কত দিচ্ছে, 45 গ্রাম দিচ্ছে। এবার এটাকেও যদি তোমরা ছোট করো, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20। এবার দেখো 4 নং 36 আর 3 20 60, তাহলে 36-এ ওর লাভ হচ্ছে কত, 24। তাহলে 24 লাভ হচ্ছে কততে, 36-এ, 100-তে কত, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 3, তাহলে 200/3, তার মানে হচ্ছে 66.66। দেখলে কত ইজি এই প্রবলেমটা সলভ হয়ে গেল। তো একটা জিনিসই তোমরা মাথায় রাখবে কি, যখন এরকম ডিজনের শপকিপারে আসবে, সিপি আর এসপি এই দিয়ে করবে, আর কিচ্ছু তোমাদের করার দরকার নেই। পরের কোশ্চেন কি বলেছে, আমার কাছে একটা বহুভুজ আছে, সেই বহুভুজটা হচ্ছে ABCDE, যার এই হচ্ছে 20 সেমি, বি হচ্ছে 15 সেমি, আর BCD হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে একটা যদি আমরা সবার ফার্স্টে বর্গক্ষেত্র ড্র করি, BCDE, তাহলে এখানে কোথাও একটা কি আছে, এ আছে, তাই তো? এবার বলেছে যে এই পুরোটার ক্ষেত্রফল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পুরোটার ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি কি, এই যে BCD যে বর্গক্ষেত্র, BCD যে বর্গক্ষেত্র, তার সাথে ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল দুটোকে যোগ করলেই আমরা টোটালটার ক্ষেত্রফল পাবো। বর্গক্ষেত্র BCDE এর ক্ষেত্রফল আর ত্রিভুজ AB এর ক্ষেত্রফল। তো তোমরা জানো এখানে কি হয়, বর্গক্ষেত্র এগুলো কি হয়, 90 ডিগ্রি হয়, এটা তোমরা সবাই জানো, তাই তো? তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি। এবার তোমাকে AB কি বলেছে, 15, আর AE কি বলেছে, 20। তার মানে এইটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অতিভুজ। তো তোমরা যদি ট্রিপলেট জেনে থাকো, 15, 20, তার সাথে কে আসে 25, যেমন 3, 4, তার সাথে কে আসে 5। এবার দেখো এই সবাইকে আমরা যদি 5 দিয়ে গুণ করি, 3 5 15, 4 5 20, 5 5 25। তো এই ট্রিপলেট গুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, যাতে এক্সামে তোমাদের ফট করে মাথায় চলে আসে যে কোনটা এবার হতে পারে। তাহলে এই সাইডটা কত হয়ে গেল, 25। ঠিক আছে, তো 25 যদি এই সাইডটা হয়, তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু ইন্টু বাহু, তাহলে 25 ইন্টু 25, আর এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা তো অতিভুজ, বাদ বাকি দুটো ভূমি আর উচ্চতা হবে। তাহলে 25 25 কত হলো, 625, 2 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 10, তাহলে 15 10-কে কত হচ্ছে 150, তাহলে 600 700 775, এটা হয়ে যাবে তোমাদের আনসার। তো আমাদের পরের কোশ্চেন বলেছে, একটি জলের ট্যাঙ্ক ও একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারে রয়েছে, মানে জলের ট্যাঙ্কটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আকারে, যার ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার এবং উচ্চতা হচ্ছে 14 মিটার। প্রতি সেকেন্ডে 1 ঘনমিটার হারে জল ভর্তি হলে ট্যাঙ্কটি পূরণ হতে কত মিনিট লাগবে? তার মানে সিম্পল, আমাকে কি করতে হবে, ট্যাঙ্কে কতটা জল ধরে সেটাই বার করতে হবে, তার মানে ট্যাঙ্কের আয়তন বার করতে হবে। তাহলে ট্যাঙ্কের আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর 1/3 পাই, পাই মানে কি 22/7, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে দেওয়া আছে 3, তাহলে 3 গুণ 3, এইচ, এইচ হচ্ছে গিয়ে কত, 14। ঠিক আছে, সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। তাহলে এখান থেকে এই জিনিসটা আমরা পেলাম। এবার যদি আমরা কাটাকুটি করি, দেখো 3 দিয়ে 3 কেটে গেল, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 14। তাহলে আমার যে টাইমটা লাগবে, এত কি লাগবে, সেকেন্ড লাগবে, কারণ কি এটা আমার কিসে বেরোচ্ছে, ঘনমিটারে বেরোচ্ছে। ঠিক আছে, এটাই আমার কি হচ্ছে, দেখো ঘনমিটার, এখানে তোমাদের বলে দিয়েছে ঘনমিটার।
তাহলে এটা হচ্ছে কি আয়তনটা কিসে বেরোলো, ঘনমিটার। তাহলে 1 ঘনমিটারই কি 1 সেকেন্ডে, তাহলে যত ঘনমিটার হবে ততই সেকেন্ড হবে, তাই না? তো এবার যদি তোমরা এটাকে করো 22 ইন্টু 3 ইন্টু 2, এত কি বেরোলো, সেকেন্ড বেরোলো। এবার সেকেন্ডকে যদি তোমরা 60 দিয়ে ভাগ করো তবে তো আমরা কি পাবে, মিনিট পাবে। তাহলে এখন যদি 3 দিয়ে করো, 3 দুগুণী 6, এখানে কেটে গেল 1, এখানে হচ্ছে 10, তার মানে এটা কি হলো 22/10, এটা কি হয়ে গেল, মিনিট। তাহলে এবার যদি তোমরা করো দেখো 2.2, তাহলে তোমাদের আনসার হয়ে গেল 2.2 মিনিট। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। বলেছে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটি 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, এ একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা, মানে এ হবে কি 0 থেকে বড়। ঠিক আছে, তো এখানে বলেছে এই মানটা তোমাদেরকে বার করতে হবে। তো সিম্পল, তোমরা যদি এটাকে লেখো 934a628 আচ্ছা, এবার তোমরা যদি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সবকটাকে যোগ করতে হবে। তাহলে 9 3 12 4 16 16 6 22 22 2 24 24 আর 8 32 আর 1 33, তাহলে তোমার সংখ্যাটা হচ্ছে 33 প্লাস এ। এবার দেখো এর মান যদি আমরা 0 ধরি তাও এটা হয়, কিন্তু এ হচ্ছে কি 0 থেকে বড়। তাহলে 33-এর পরে কি আসছে, 33-এর পরে আসছে 36, তাহলে এখান থেকে তোমরা পেয়ে গেলে এ সমান সমান কত, 3। এবার এই মানটা এখানে বসাও। তাহলে 3 থেকে যদি 2 চলে যায় 1, 3 থেকে 1 চলে গেল 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, ব্যাস সিম্পল। এবার এটাকে তোমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 3 দুগুণী 6, 4 6 24, 5 24, 120 আর 6 সাথে 42, তার মানে 120 আর তার সাথে 42। তো সিম্পল 12 দিয়ে করো না, জিরোটা নামিয়ে দিলাম। 12 দুগুণী 24-এর 4, হাতে আমার 2, 4 বারং 48 আর 2 এ 50, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল 5040। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে সুধা তার সঞ্চয়ের চেয়ে 200% বেশি কি করে, খরচ করে, এবং তার ব্যয় 4% হ্রাস পায়, সঞ্চয় 28% বৃদ্ধি পায়, তাহলে আয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তো তোমরা সবসময় জানো ইনকাম মানে আয়, এটা মানে কি, এটা মানে হচ্ছে সে কতটা খরচ করছে, এক্সপেন্ডিচার, আর কতটা সঞ্চয় করছে, সেভিংস, তাই না? আয় সমান সময় হচ্ছে খরচ আর সঞ্চয়। এখানে সিম্পল বলেছে, দেখো সুধার খরচ তার সঞ্চয়ের চেয়ে 200% বেশি, তাহলে সুধার সঞ্চয়কে যদি আমরা ধরি 100, তার খরচ কি হবে এর থেকে 200% বেশি, তাহলে এখানে কি হবে, এটা হয়ে যাবে 300। তাহলে এই দুটোকে যোগ করলে তোমরা কি পাবে, সুধার ইনকাম। তাহলে সুধার ইনকাম হয়ে গেল কত, 400 টাকা। এবার কি বলেছে, তার ব্যয় 4% হ্রাস পাচ্ছে, তাহলে ব্যয় 4% কমে যাচ্ছে, তাহলে 300 4% হচ্ছে -12, আর সঞ্চয় 28% বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কত বেড়ে যাচ্ছে, 28% বাড়ছে, তাই না? এবার বলেছে আয় কত শতাংশ বৃদ্ধি পাবে, তাহলে দেখো সঞ্চয় আমাদের কি হয়েছে, 28 টাকা বেড়েছে, আর খরচ হচ্ছে 12 টাকা কমেছে, তাহলে এই দুটোকে যোগ করলেই তার এফেক্টটা আমরা কোথায় দেখতে পাবো, ইনকামে দেখতে পাবো। তাহলে 28 থেকে 12 বিয়োগ হয়ে গেল 16 টাকা, তাহলে তার ইনকাম এখন কত টাকা বেড়েছে, 16 টাকা। 16 টাকা বেড়েছে কত টাকায়, 400 টাকায়, তাহলে 400 টাকায় বেড়েছে 16 টাকা, 100 টাকায় কত, তাহলে 100 দিয়ে যদি কাটো তাহলে এটা হচ্ছে 4 4 16, তাহলে কি হয়ে গেল 4%। আচ্ছা, অপশানে কোথাও 4% নেই, তো ঘাবড়ানোর কিছু নেই। 4% মানে কি, 4/100, দুটো শূন্যর জন্য 0.2 ঘর আগে চলে যাবে। দেখো এটাই অপশানে আছে 0.04। তো আমাদের পরের কোশ্চেনে বলেছে আয়তক্ষেত্রের, এটা আয়তক্ষেত্র হবে না, এটা হবে আয়তঘন, 3টি সন্নিহিত মুখের ক্ষেত্রফল 192 সেমি স্কোয়ার, 242 সেমি স্কোয়ার, 24 সেমি স্কোয়ার। আয়তক্ষেত্রটির আয়তন কত? তাহলে আমরা জানি যে আয়তঘনকের আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? তো সাপোজ আমরা ধরো দৈর্ঘ্যকে যদি ধরে নিই এ, প্রস্থকে ধরে নিই বি, আর উচ্চতাকে ধরে নিই সি, তাহলে আমাকে সিম্পল বার করতে হবে এ বি সি, এটাই আমাকে বার করতে বলেছে, তাই না? তো এবার এখানে তোমরা দেখো 192 হচ্ছে একটা তলের ক্ষেত্রফল, তার মানে ধরে নাও এ বি, এর মান কত দিয়েছে 192, এখানে কি আছে প্রস্থ ইন্টু উচ্চতা ধরে নিলাম, তাহলে বিসি
কত বলে দিয়েছে 242, আর উচ্চতার দৈর্ঘ্য তাহলে ধরে নাও এসি বলেছে 24। তো এখান থেকে আমাকে কি বার করতে হবে, এ বি সি বার করতে হবে। তো অনেকেই প্রবলেমটা কি করবে, অনেক মাথা খাটিয়ে এ আলাদা করে বার করবে, বি আলাদা করে বার করবে, সি আলাদা বার করবে, তারপর তিনটিকে গুণ করবে। কিচ্ছু করার দরকার নেই, সিম্পল একটা জিনিস দেখো, তোমাকে তো এবিসি বার করতে হবে, তাই না? তো এই দুটো এই রাশিগুলো যেগুলো আছে এগুলোকে যদি তোমরা গুণ করো, দেখো এ বি গুণ বিসি গুণ এসি, এটা মানেই কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো একে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এবিসি পাচ্ছি না, পাচ্ছি না? তো এই জিনিসটাই যদি তোমাদের মাথায় ক্লিক করে যায়, এটা তোমাদের আমি জাস্ট এক্সপ্লেন করার জন্য লিখলাম, কিন্তু এটা লেখার আমার কোনো দরকার নেই, তাই না? তাহলে সিম্পল আমাকে এখন কি করতে হবে, এই যে সবকটা দেওয়া আছে এইগুলোকে কি করতে হবে, রুট করে দিতে হবে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝেছো? তাহলে এখানে আমরা যদি এবার করি এ বি সি সমান সমান কি হবে, এই সবগুলোর কি হবে, রুট হবে। তাহলে এখানে হচ্ছে 192 গুণ 242 গুণ 24। এবার তোমরা যদি একটু ভালো করে অবজার্ভ করো তাহলে তোমরা কি করতে পারবে, ইজিলি এই কোশ্চেনটাকে সলভ করতে পারবে। দেখো এখানে আমরা চলে আসছি 192, আর এখানে দেখো কত আছে 24, তো 24-এর সাথে 192 একটা কানেকশন আছে। 192-কে তোমরা লিখতে পারো 24 ইন্টু 8। ওকে, 242-কে তোমরা যদি 2 দিয়ে ভাগ করো, সরি এটা গুণ হবে, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে হবে 121, আর এখানে হচ্ছে 24 দিয়ে গুণ করলে। এবার তোমরা এখানে দেখো এখানে দুটো 24 চলে এসছে, তাহলে রুটের বাইরে আসলে একটা 24 চলে আসবে। 8 দুগুণি কত হচ্ছে 16, 16 যদি রুট করো কত হচ্ছে 4, আর 121 মানে 11 স্কোয়ার, তাহলে কত বাইরে চলে আসলো 11। ঠিক আছে, এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেখো 2 2 8 6, তাহলে ইউনিট ডিজিট বার করার চেষ্টা করো, 4 অক্ষে 4, 4 4 16, ইউনিট ডিজিট কত আছে 6, তাহলে একটা অপশনেই 6 আছে, তোমাদের আনসার হয়ে গেল। তোমাদের পরের কোশ্চেন কি বলেছে, একজন ব্যবসায়ী একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 5% ছাড় দেয়, 14টি দ্রব্য কেনার জন্য 4টি দ্রব্য বিনামূল্যে দেয়, পুরো লেনদেনে 33% লাভ করে। ধরে নিলাম গ্রাহক 14টি দ্রব্যের জন্যই অর্থ প্রদান করে, দ্রব্যের ধার্য মূল্য আর ক্রয় মূল্য শতকরাংশ, মানে ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি। তাহলে সিম্পল তুমি একটা জিনিস দেখো, তুমি এখানে কতটা দ্রব্য কিনছো, 14টা দ্রব্য কিনছো, তার সাথে 4টে দ্রব্য কি দিচ্ছ, ফ্রি দিচ্ছ। তার মানে আলটিমেটলি আমার কটা জিনিস বিক্রি হচ্ছে, আমার যে জিনিস বিক্রি হচ্ছে সেটা কটা হচ্ছে, আমার সেল কটা জিনিস সেল হচ্ছে, 18টা জিনিস কিন্তু আমার সেল হচ্ছে। তাহলে আমাকে যে প্রবলেমটা সলভ করতে হবে, 18টা জিনিসের ক্রয় মূল্য বার করতে হবে, 18টা জিনিসের ধার্য মূল্য বার করতে হবে। তো এখানে আমাকে দেখবো ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে কতটা বেশি। ক্লিয়ার হয়ে গেল? তো আমি ধরে নিই 18খানা যে আছে 18টার আমি ধরে নিই ধার্য মূল্য মানে মার্ক প্রাইস। ঠিক আছে, এক একটার আমি ধরে নিচ্ছি 100 টাকা করে, তাহলে 18টার জন্য কত টাকা হয়ে গেল, 1800 টাকা। ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত? এইবার একটা জিনিস দেখো, তো কি বলছে 14টি দ্রব্য, তো কটা দ্রব্য কিনছে, 14টা দ্রব্য, কত করে দাম, 100 টাকা, তাহলে 1400 টাকা হলো। এবার কি করছে 5% ছাড় দেয়, 5% ছাড় দিচ্ছে মানে কি 100 টাকায় না বিক্রি করে সে কত টাকায় বিক্রি করছে, 95 টাকা। তাহলে ডাইরেক্ট এখানে আমরা লিখে দিই 14 ইন্টু 95। এইটা হয়ে গেল 18টা দ্রব্যের বিক্রয় মূল্য। 18টা দ্রব্যের কি হয়ে গেল, এটা বিক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য আমার বার করার কোনো দরকার নেই, আমাকে বার করতে হবে কি ক্রয় মূল্য। তো এখানে বলছে ও কি করছে 33% লাভ করছে, 33% কি করছে, লাভ করছে, তার মানে এটা হচ্ছে 133-এ বিক্রি করছে। আমাকে ক্রয় মূল্য বার করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যেটা বেরোবে সেটা হবে সিপি। তাহলে দেখো 19 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 5, 19 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 5 দুগুণী 10, তাহলে এখানে কত হয়ে গেল 1000। তাহলে আমার ক্রয় মূল্য এই ধার্য মূল্য কত ছিল 1800 টাকা, 18টা জিনিসে, 18টা জিনিসের ক্রয় মূল্য কত 1000 টাকা। এবার বলেছে কত শতাংশ বেশি, তাহলে 1000-এ কত টাকা বেশি হচ্ছে, 800 টাকা বেশি হচ্ছে, তাহলে 100-তে কত টাকা বেশি হচ্ছে, সিম্পল যদি কেটে দাও কত হলো 80%। কারো বুঝতে অসুবিধা হলে আবার ব্যাকে গিয়ে তোমরা এটা দেখে নেবে। ঠিক আছে, তো পরের কোশ্চেন কি বলছে, একজন ব্যক্তি একটি ভিউ পয়েন্টে হেঁটে যান, স্থির গতি বজায় রেখে তার গাড়ির মাধ্যমে স্টার্টিং পয়েন্টে আবার ফিরে আসেন। এইভাবে মোট সময় লাগে 7 ঘন্টা 15 মিনিট। উভয় পথেই যদি তিনি ড্রাইভ করেন
তাহলে তিনি 6 ঘন্টা লাভ করেন, মানে 6 ঘন্টা উনি সেভ করতে পারেন। একই হাঁটার গতিতে উভয় পথে হাঁটার জন্য তার কত সময় লাগবে? তো সিম্পল দেখো, আমরা যদি বলি এই একটা জায়গা হচ্ছে এ, এই একটা জায়গা হচ্ছে বি, তাহলে সেই ব্যক্তিটা কি করেছে, যাওয়ার সময় হচ্ছে কি গেছে, হেঁটে গেছে। আচ্ছা, আর ফেরার সময় কি করেছে, উনি গাড়িতে করে ফিরেছেন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তা আমরা ধরলাম হেঁটে যেতে ওনার সময় লাগে কি এক্স, আর গাড়িতে যেতে ওনার সময় লাগে ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই, এই যে সময়টা লাগে, কত ঘন্টা লাগে, 7 ঘন্টা 15 মিনিট। এটা আমরা পেলাম। ঠিক আছে, এবার বলছে উভয় পথে যদি উনি ড্রাইভ করতেন তাহলে তিনি 6 ঘন্টা লাভ করতেন। তাহলে উভয় পথেই মানে কি, যাওয়ার সময়ও গাড়ি, আসার সময়ও গাড়ি, তাহলে উনি কি করতো, এখান থেকে 6 ঘন্টা লাভ করতো। তাহলে এর থেকে যদি তোমরা 6 ঘন্টা বিয়োগ করে দাও, তাহলে এখানে যদি 6 ঘন্টা বিয়োগ করে তাহলে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট লাগছে। তাহলে এই যে ওয়াই প্লাস ওয়াই, তার মানে এটা কিসের ভ্যালু হলো, 2y। তাহলে 2y এর ভ্যালুই কি হলো, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে এটাকে ধরো তোমরা 2 নম্বর একটা সমীকরণ পেলে। এইবার দেখো সিম্পল, তোমাকে কি বার করতে বলেছে সেটা যদি তোমরা বুঝতে পারো, তোমরা প্রবলেমটা কিন্তু সলভ করে নিতে পারবে ইজিলি। ঠিক আছে, কোনো মাথা ঘামানোরই দরকার নেই। এবার বলেছে একই হাঁটার গতিতে উভয় পথ হাঁটার জন্য কত সময় লাগবে, মানে যাওয়ার সময়ও হেঁটে যাচ্ছে, আসার সময়ও হেঁটে আসছে। তাহলে কত বার করতে হবে তোমাকে, 2x এর ভ্যালু বার করতে হবে। কি বার করতে হবে, 2x এর ভ্যালু। এবার তোমরা যদি একটা জিনিস দেখো, এখানে হচ্ছে x প্লাস ওয়াই, তার মান হচ্ছে এটা, আর 2y এর মান হচ্ছে এটা। তো এইটাকে যদি তোমরা 2 দিয়ে গুণ করো, এটাকে যদি তোমরা কি করো, 2 দিয়ে গুণ করো, তাহলে তোমরা কি পাচ্ছ, 1 নম্বরকে যদি তোমরা 2 দিয়ে গুণ করো কি পাচ্ছ, 2x প্লাস 2y। তাহলে এখানে হচ্ছে কত, 7 দুগুণি 14 ঘন্টা, 15 দুগুণি 30 মিনিট। তার থেকে যদি 2y কে তোমরা বিয়োগ করে দাও, তাই না, তোমরা কি করো, যদি বিয়োগ করে দাও তাহলে আলটিমেটলি তোমরা কি পেয়ে যাবে, এক্স পেয়ে 2x পেয়ে যাবে। তো এই 2xই তো তোমাদের বার করতে বলেছে, যে যাওয়ার সময়ও হেঁটে যাবে, আসার সময়ও হেঁটে আসবে। তাহলে এখানে কি হচ্ছে, 15 মিনিট, আর 14 থেকে 1 ঘন্টা চলে যাবে 13। তাহলে তোমার উভয় পথেই হেঁটে যেতে আর হেঁটে ফিরে আসতে টাইম লাগবে হচ্ছে 13 ঘন্টা 15 মিনিট। তো পরের কোশ্চেন বলেছে একটি সংখ্যাকে 798 দ্বারা ভাগ করলে 45 অবশিষ্ট থাকে, একই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো সিম্পল, যখন এরকম টাইপের কোশ্চেন হয় তো দেখবে এই সংখ্যাটা দ্বারা অবশ্যই পুরোপুরি ভাগ চলে যাবে। ঠিক আছে, তো সেটা যদি তোমরা এখানে দেখো, তোমরা চেকও করতে পারো। 798কে যদি তোমরা 21 দিয়ে ভাগ করো, 3 21 63, 138 6, তাহলে পুরোপুরি ভাগ চলে গেছে। তাহলে সিম্পল এখন তোমাকে 45কে কি করতে হবে, 21 দিয়ে ভাগ করতে হবে। 21 দুগুণে 42, তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকছে, 3। তাহলে ভাগশেষ কত থাকবে, 3। ব্যাস। তো আমাদের পরের কোশ্চেন বলেছে একজন দুধ বিক্রেতার কাছে 40% দুধের একটা দ্রবণ ছিল, কত লিটার, 40 লিটার, এবং বলেছে কত লিটার বিশুদ্ধ পানি যোগ করলে মিশ্রণটি 25% দুধের হবে। তো এই কোশ্চেনটা সিম্পল, তোমরা কিসের সাহায্যে করতে পারো, অ্যালিগেশনের সাহায্যে করতে পারো। তো ধরো প্রথমে তোমার কত পার্সেন্ট ছিল, 40% ছিল, তাই না। এবার তোমরা কি অ্যাড করেছো, বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি যদি অ্যাড করো তাহলে তার মধ্যে তো দুধ নেই, তাহলে দুধ কত সেখানে, 0%। এবার দুটোকে মিক্স করার পরে কত পেলে, 25%, তাই না। তো এবার যদি এখানে তোমরা করো, এখানে কত হচ্ছে 15, এখানে কত হচ্ছে 25। তাহলে এবার যদি এদের অনুপাত করো, 5 দিয়ে কাটলে 5, আর এখানে হচ্ছে 3, 5:3। তাহলে এই দেখো, এই যে 5 ইউনিট মানে কি, 40 লিটার। তার মানে 1 ইউনিট মানে কত বেরোলো, 8 লিটার। এখানে কতটা আমরা জল দিয়েছি, 3 ইউনিট, তাহলে 3 ইউনিট মানে কত হবে, 24 লিটার। তাহলে এটা হবে তোমাদের আনসার। কত ইজিলি তোমরা সলভ করে নিতে পারলে, কোনো কিচ্ছু এক্স ওয়াই কিচ্ছু ধরার দরকার নেই। পরের কোশ্চেন কি বলেছে, একজন বিক্রেতা 25% লোকসানে গম বিক্রি করার দাবি করে, কিন্তু সে এমন ওজন ব্যবহার করে যাতে তার প্রতারণা করে ওজন 35% কম। তো এরকম একটা কোশ্চেন আমরা আগেই করেছি, এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা এই কোশ্চেনটা করে আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, এক্স সমান সমান √3 প্লাস 6, ওয়াই সমান সমান √3 মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? তো তোমরা সিম্পল জানো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এখান থেকে দেখো সবার ফার্স্টে তোমরা বার করো এক্স প্লাস ওয়াই।
তার মানে কি এগুলো যোগ হবে √3 + 6 + √3 - 6, তো -6 কেটে গেল, এটা হচ্ছে 2√3। এবার তোমাকে বার করতে হবে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই যদি বার করো √3 + 6, এখানে হবে √3 - 6। তাহলে এটা আবার ফর্মুলা পড়েছে a² - b²। তাহলে √3 এর যদি স্কোয়ার করো কত হবে 3, আর 6 এর যদি স্কোয়ার করো 36। তাহলে এখানে কত হবে -33। এখানে তোমরা মানটা বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে 2√3, তার কি হবে স্কোয়ার -2, এখানেও মাইনাস কত হবে 33। তাহলে 2 দুগুণি 4, 3 4 12, মাইনাসে প্লাস কত 66। 66 আর 12 78। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 78। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, পরপর 3 মাসে জ্বালানির দাম 20%, 45%, 55% কমেছে, কিন্তু চতুর্থ মাসে 50% কি হয়েছে বেড়েছে। জ্বালানির দাম কত শতাংশ বৃদ্ধি বা কমেছে আসল দামের তুলনায়? তাহলে যখন এরকম টাইপের প্রবলেম আসবে না, সিম্পল তোমরা যে ফার্স্ট যে দামটা ছিল সেটাকে তোমরা ধরে নেবে 100। এবার দেখো প্রথমে 20% কমেছে, তার মানে 100 ছিল 80 হয়েছে, ওকে। আবার 45% কি হয়েছে কমেছে, তার মানে 100 ছিল 45 কমে গেছে 55 হয়েছে, ঠিক আছে। তারপরে 55% কমেছে, মানে 100 ছিল 55 বাদ গিয়ে কত হয়েছে 45 হয়েছে। নেক্সট হচ্ছে কি 50% বেড়েছে, তার মানে 100 ছিল বেড়ে কত হয়েছে 150। এবার যদি তোমরা কাটাকুটি করো, দেখো 100 100 কি হয়ে গেল কেটে গেল, ওকে। একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা 5 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 11, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 4 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 2, ঠিক আছে। এইবার যখন নিচেরটা পুরোপুরি যখন আর কাটা যাচ্ছে না, তখন কাটার দরকার নেই, সিম্পল তোমরা এবার এটাকে করো। তাহলে 15 দিয়ে যদি করি এটা কত হচ্ছে 9 15 135, 135কে যদি 2 দিয়ে করো 270, তাকে 11 দিয়ে, 11 0 0, 7 11 77 এর 7, হাতে আমার 7, 11 দুগুণে 22 এর সাথে 29, তাহলে 2970, তার নিচে কত হচ্ছে 100, তাহলে 0 0 কেটে গেল, এখানে হচ্ছে 29.7 হয়ে গেল। তাহলে এটা আমার এখন এসছে, তা আগে কত ছিল, আগে ছিল কত 100, 100 থেকে এটা এসছে, তাহলে কতটা কমেছে বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে কত কমেছে 70.3 আমার কি হয়েছে কমেছে, ব্যাস অ্যান্সার একদম ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 6:7:3 অনুপাতে 3টি অংশীদার একটা ব্যবসায় বিনিয়োগ করেছে, তারা যথাক্রমে 8 মাস, 3 মাস ও 10 মাসের জন্য তাদের মূলধনকে ব্যবসায় বিনিয়োগ করছে, লাভের অনুপাত কত? তো আমরা জানি লাভের অনুপাত কি হয়, যত টাকা ইনভেস্ট করে এবং কত মাসের জন্য ইনভেস্ট করে, দুটোকে গুণ করে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। তাহলে প্রথমজন কত টাকা দিয়েছিল 6 টাকা, এবং কত মাসের জন্য দিয়েছিল 8 মাসের জন্য। পরের জন দিয়েছিল 7 অনুপাতে কত মাসের জন্য 3 মাসের জন্য। তারপরের জন দিয়েছিল 3 কত মাসের জন্য 10, ব্যাস। এবার যদি এটা তোমরা রেশিও বার করো তাহলে তোমরা পেয়ে যাবে। এটা 3 কেটে গেল, 3 কেটে গেল, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 8 দুগুণে 16, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 10, 16:7:10। পরের কোশ্চেন কি বলেছে, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় হচ্ছে 42, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল নির্ণয় করো। তো তোমাদেরকে একটা জিনিস বলি, তো তোমরা যখন এরকম গড় আসে, গড়ের অঙ্ক আসে যে পরপর 4টি বিজোড় সংখ্যার পর 5টি বিজোড় সংখ্যার, তোমরা কি করো এইভাবে করো, এক্স, x+2, x+4 এইভাবে করো। বা যদি দেখো পরপর ক্রমিক তখন লেখো এক্স, x+1, x+2 এইভাবে করো। তো এইভাবে করার কোনো দরকার নেই। তোমাদের সিম্পল একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের যতগুলো সংখ্যার গড় দিয়েছে সেই সংখ্যাগুলো কি বিজোড়ে আছে না জোড়ে আছে, মানে সংখ্যাটার কথা বলছি। ধরো 5টা সংখ্যা যদি হয়, পরপর 5টা সংখ্যা, তাহলে 5টা কি বিজোড় সংখ্যা। আর যদি তোমাদের বলে পরপর 4টি সংখ্যা, তার মানে এখানে কি হচ্ছে জোড় সংখ্যা। তাহলে দুটোই আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো তোমাদেরকে 5টা সংখ্যা দিল, 1 2 3 4 5, তাহলে তোমাদের দেখো 3 নম্বর যে সংখ্যাটা হবে এই সংখ্যাটাই কি হবে গড়, এই সংখ্যাটাই কি হবে গড়। মানে তোমাকে যদি বলে দিত পরপর 5টি, এটা 4টি না বলে যদি বলতো 5টি বিজোড় সংখ্যার গড় 42, তাহলে মাঝখানে হতো 42। তারপরে তোমরা ইজিলি করে নিতে পারতে, এটা কি হতো 44, এটা কি হতো 46, এটা হতো 40, এটা হতো 38। এইভাবে তোমরা 5টা সংখ্যাই বার করতে পারতে।
আর যদি তোমাদেরকে বলে, তোমাদেরকে কি বলে, যদি বলে পাঁচটি সংখ্যা, এটা আমরা বার করলাম, সরি। এবার যদি বলে ধরো জোড় সংখ্যা, তাহলে মানে হচ্ছে ধরো 4টে সংখ্যাই বললো, তাহলে 1 2 3 4। এবার দেখো মিডিলে কটা সংখ্যা আসছে, দুটো সংখ্যা, তার মানে 2 আর 3 এদের গড়ই হচ্ছে 42। তাহলে 2 আর 3 গড় যদি 42 হয়, এই দুটোকে যোগ করে কত হবে, 84 হবে। এইভাবে তোমরা কোশ্চেনগুলোকে সলভ করবে, নাকি এক্স ওয়াই জেড কিচ্ছু ধরার দরকার নেই। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আমরা সলভ করি, তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো আমাদের কাছে কি আছে, 4টে সংখ্যা আছে, তাহলে এখানে আমরা কি লিখলাম, এই 4টে সংখ্যা লিখলাম। এবার হচ্ছে এই মাঝখানে যে দুটো আছে, এই দুটোর গড় কত হচ্ছে 42। তাহলে 42কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 84। তার মানে এই দুটো সংখ্যা মিলে হবে 84। তো সিম্পল, একটা 82 থেকে কি হবে, এই 42-এর থেকে 1 কম হবে, আর একটা 42-এর থেকে 1 বেশি হবে। দেখো 41 আর 43 যোগ করলে কত হচ্ছে, 84। তাহলে এর আগেরটা কত হবে, 39, এর পরেরটা কত হবে, 45। ব্যাস, কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু তোমাদের ধরার দরকার নেই। তাহলে এখন কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল কত। তাহলে 45-এর 4 আর 5 যোগ করলে আমরা কি পাবো, 9। আমার প্রবলেমটা সলভ। আমি তোমাদের বোঝালাম বলে এত টাইম লাগলো, এটা নাহলে কিন্তু আমি মুখে মুখেই করে নিতে পারতাম। ঠিক আছে, তো এই প্রসেসটা যদি তোমরা জানো, তোমরা কিন্তু এগুলো মুখে মুখেই করে নিতে পারবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একটি শঙ্কুযুক্ত তাঁবুতে 40 জন লোকের থাকার ব্যবস্থা আছে। প্রতি ব্যক্তিতে মাটিতে 5 মিটার স্থান নেয় এবং 70 ঘনমিটার বায়ুর প্রয়োজন হচ্ছে শ্বাস নেওয়ার জন্য। তাঁবুর উচ্চতা কত। তাহলে ধরো আমরা যদি একটা শঙ্কু ড্র করি, এই হচ্ছে আমাদের একটা শঙ্কু। ঠিক আছে, তো এইখানে দেখো আমার এই যে জায়গাটা, যেটা আমরা ব্লু কালার দিয়ে করেছি, এইটা হচ্ছে মাটি। এটা কি হচ্ছে, মাটি। তাহলে এই মাটিতে বলছে কতজন, 40 জন লোকের থাকার ব্যবস্থা আছে, আর এক একজনের জন্য কত মিটার লাগবে, 5 মিটার। তাহলে 40 জনের জন্য কি লাগবে, 5 মিটার স্কোয়ার, মানে 200 মিটার স্কোয়ার এই মাটির প্রয়োজন। তাহলে এই মাটিটাই কি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার সমান সমান তোমাকে বলে দিয়েছি কি 200, এটা পেয়ে গেলে। ওকে, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে শঙ্কুর আয়তন। বা শঙ্কুর আয়তন মানে কি, মানে শঙ্কুর এই যে পুরো ভেতরের যে জায়গাটা, এটাই হচ্ছে শঙ্কুর আয়তন। তাহলে এখানে দেখো কতটা লোক আছে, 40 জন, আর এক একজনের কত করে বায়ু লাগবে, 70 মিটার। তাহলে 70 মিটার লাগে, 70 ঘনমিটার লাগে একজনের, 40 জনের কতটা লাগবে। তাহলে এটাই হয়ে গেল আয়তন। তাহলে দুটোই আয়তনে আমরা কি দেখিয়ে দিলাম, সমান। এবার এখান থেকে আমরা এইচ এর মান আমাদেরকে বার করতে বলেছে, যে তাঁবুটা কত উঁচু। তো সিম্পল, এখানে দেখো তোমরা 1/3 পাই আর স্কোয়ার, এটার মান আমরা প্রথমেই পেয়েছি কত, 200 ইন্টু এইচ সমান সমান 70 ইন্টু 40। ওকে, এবার দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 2 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 2, আর এই 3টা এদিক থেকে এদিকে চলে আসবে। তাহলে এইচ হয়ে গেল কত, 3 দুগুণে 6, 6 7 42। একদমই সিম্পল। তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু লিখতাম, নাহলে আমার সিম্পল প্রবলেমটা কিন্তু জাস্ট এই এই এক লাইনের ছিল, এটুকুনি লিখতাম আর আমার প্রবলেমটা সলভ হয়ে যেত। ঠিক আছে, এক্সাম হলে শুধু এইটুকুই তোমাদের লেখার দরকার, এত কিছু তোমাদের লেখার দরকার নেই। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এক্সপ্লেন করলাম। পরের কোশ্চেন বলেছে, আনমোল 15 ঘন্টার মধ্যে যাত্রা শেষ করে তিনি 62 কিমি ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব, আর বাকি অর্ধেক 93 কিমি ঘন্টা বেগে যায়। এরকম একটা কোশ্চেন আমরা আগেও করেছি, এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্ক করবে। ঠিক আছে, তো আমাদের পরের কোশ্চেন বলেছে, দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে যোগ্য ভোটারদের 75% ভোট দিয়েছে, এবং তাদের যা ভোট দিয়েছে তার মধ্যে 6% ভোট কি হয়েছে, অবৈধ হয়েছে। আর একজন প্রার্থী 15,228 ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের হচ্ছে 90%। তাহলে মোট ভোটার খুঁজুন। তো তোমরা দেখো, এটা যদি তোমরা ট্রি এর সাহায্যে করো, ট্রি মেথড, ঠিক আছে, তাহলে প্রথমে ছিল 100, তার মধ্যে কত ভোট দিয়েছে, 75 ভোট দিয়েছে, 25 হচ্ছে ভোট দেয়নি, গেল। এবার দেখো এই যে 75 ভোট দিয়েছে, এই 75-এর মধ্যে কি হয়েছে, 6% কি হয়েছে, ইনভ্যালিড হয়েছে। তাহলে এর 94% কি হয়েছে, ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের একজন কি পেয়েছে, 90% পেয়েছে, একজন পেয়েছে 10%। তো সিম্পল এই 90%-এর ভ্যালুই কি, এটা, তাই না। তাহলে দেখো 15,228, এইটা হচ্ছে কি 90%। তাহলে তোমাকে কি বার করতে হবে, 100%।
সেটা হয়ে যাচ্ছে যে মোট ভোট দিয়েছে তার হচ্ছে 94%। তাহলে 94% যদি হয় তোমাকে বার করতে হবে কত, 100%। সেই 100% হচ্ছে আবার মোট ভোটের কি 75%। তাহলে তোমাকে কি বার করতে হবে 100%। এটা করলেই তোমরা পেয়ে যাবে মোট ভোটার। এবার দেখো 25 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। আচ্ছা, এখানে 0 0 কেটে গেল, 9/10। এবার তোমরা যদি কাটাকুটি করো তোমরা ইজিলি কাটতে পারবে। দেখো এটা হচ্ছে 5 আর 1 6, 6 2 8, 8 2 10 আর 18, তাহলে এটা 9 দিয়ে যাবে। 9 দিয়ে যদি কাটো, 9 কে 9, 6 62, তাহলে 6 নং 54, 8 82, 9 9 81, 9 দুগুণে 18। চলো হয়ে গেল। এবার হচ্ছে 2 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 5, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত 47। তার মানে এটা নিশ্চয়ই 47 দিয়ে যাবে, নাহলে তো হচ্ছে না। আচ্ছা 3 দিয়ে দেখি, 6 একে 7, না হ্যাঁ 3 দিয়ে এটাকে কাটি। 3 5 15, 1 19, 3 6 18, 1 12, 3 4 12। তাহলে 47 দিয়ে যদি কাটি, 47, ওকে 47, 9 94, 47 দুগুণ, ব্যাস হয়ে গেল। তাহলে 5 12 60, 60কে যদি করো 4 দিয়ে 240, আর এখানে দুটো শূন্য 100, 24,000। তাহলে মোট ভোটার কত ছিল 24,000। এইভাবে করলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। পরের কোশ্চেন কি বলেছে, রম্বসের বাহু হচ্ছে 20 সেমি, এর কর্ণগুলোর একটার দৈর্ঘ্য হচ্ছে 32, রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে D1 ইন্টু D2। ডি মানে ডায়াগোনাল, তাই আমরা দুটো কর্ণকে D1 আর D2 দিয়ে ডিনোট করছি। তো সিম্পল, দেখো তোমরা যদি এইভাবে যদি একটা রম্বস ড্র করো, এটা তোমাদের জাস্ট এক্সপ্লেন করছি, এই অঙ্কটা মুখে মুখে সলভ হয়ে যায়, কিচ্ছুর দরকার নেই। তাহলে এই হচ্ছে দুটো কর্ণ, দুটো কর্ণ কি করে 90 ডিগ্রিতে ভাগ করে, সেটা তোমরা জানো, সমান ভাগে ভাগ করে। তাহলে এই বাহুটা কত হচ্ছে 20, তাহলে 32কে যদি আমরা ভাগ করি এখানে কত পাবো 16 16 পাবো। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই 20টা কি অতিভুজ, আর এখানে 16। তাহলে এখানে আমার কি হবে, তোমরা যদি ট্রিপলেট করে থাকো, 16 20-র সাথে কে আসে 12, 12 16 20, ঠিক আছে? মানে 3 4 5, সব কটাকে যদি 4 দিয়ে করো, দেখো 3 4 12, 4 4 16, 4 5 20, এই ট্রিপলেটের। তাহলে এই পার্টটুকু তোমরা কি জানতে পারলে, হয়ে গেল 12। আচ্ছা, কেউ যদি এটা বুঝতে না পারো, সিম্পল কি করবে, 20 স্কোয়ার করবে মাইনাস 16 স্কোয়ার করবে। তাহলে 20 20 400, 16 16 256, 144 বেরোবে। সেইভাবেও 12 পাওয়া যায়। কিন্তু আমি সবসময় বলবো তোমরা এই ট্রিপলেট গুলো মনে রাখো, ঠিক আছে? তাহলে এইটা যদি হয়ে 12, তাহলে এটা হয়ে যাবে 12। তাহলে সিম্পল, তোমরা দেখো দুটো কর্ণ তোমরা পেয়ে গেছো। তাহলে হাফ ইন্টু এটা হচ্ছে কত 32, এটা হচ্ছে 12 12 24। তাহলে 2 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 16, 16 দিয়ে করো 4 16 64, 4 হাতে আমার 6, 16 দুগুণে 32 আর 6 38। তাহলে তোমাদের আনসার হয়ে গেল 384। এটা কিন্তু ট্রিপলেটটা যদি তোমরা জানতে, তোমরা মুখে মুখে এটা সলভ করে নিতে পারতে। জাস্ট এইটুখানি তোমাদের প্রবলেমটা ছিল, তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখলাম এত কিছু। তো পরের কোশ্চেন কি বলেছে, একটি ফ্লাস্কে 20% সালফুরিক অ্যাসিড দ্রবণে পূর্ণ। এই 20% সালফুরিক অ্যাসিড দ্রবণের একটি অংশ 4% দ্বারা প্রতিস্থাপিত হয় সালফুরিক অ্যাসিড। মানে একটা সালফুরিক অ্যাসিডে 20% ছিল, সেই দ্রবণ দিয়ে তাকে রিপ্লেস করা হয়েছে 4% দিয়ে। এই প্রক্রিয়ায় তোমার যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 10% সালফুরিক অ্যাসিডের দ্রবণ। তাহলে 20% সালফুরিক অ্যাসিডের দ্রবণ কতটা প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত মানে রিপ্লেস হয় কতটা। তাহলে সিম্পল, দেখো এটাকে যদি তোমরা মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, মানে অ্যালিগেশনটা যদি ইউজ করো, প্রথমে ধরো ছিল 20%, তাকে রিপ্লেস করা হয়েছে কত পার্সেন্ট দিয়ে, 4% দিয়ে। তো দুটো রিপ্লেস করার পরে দুটো দ্রবণ আমরা কি পেয়েছি 10। তাহলে সিম্পল, তোমরা এখানে যদি অ্যালিগেশন লাগাও, তাহলে এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 6। তাহলে অনুপাতটা কি হলো, 2 দিয়ে করলে 3:5। ক্লিয়ার হয়ে গেল? তাহলে টোটালটা কত হলো, এই দুটোকে যোগ করো, 3 আর 5-এ কত হচ্ছে 8। টোটাল ইউনিট কত হচ্ছে দ্রবণের 8। তাহলে কোন পার্টটা রিপ্লেস হয়েছে, এই পার্টটা রিপ্লেস হয়েছে 4%, তাহলে সেটা কত 5। তাহলে আমার যতটা রিপ্লেস হয়েছে সেটা কত হচ্ছে 8/5। অপশন নাম্বার 4। দেখো কত ইজি প্রবলেমটা। এত বড় প্রবলেম দেখে অনেকেই ভয় পেয়ে যাবে এত লেখা দেখে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কতটাই সোজা, যদি তোমরা জানো ঠিক কিভাবে কোশ্চেনটাকে সলভ করতে হয়। তো পরের কোশ্চেন কি বলেছে, একজন দোকানদার একটি ফ্যানের মূল্য তার মূল্যের চেয়ে 25% বেশি দিয়ে তালিকাভুক্ত করে, মানে অ্যাকচুয়ালি 25% বেশি দিয়ে ধার্য মূল্য করে। তার তালিকা মূল্যের উপর 16% ছাড় দেয়। যদি তিনি 141 টাকা লাভ করেন তাহলে তালিকা মূল্য কত? তাহলে সিম্পল, ধরো তালিকা মূল্য বা ধার্য মূল্য, যেটাকে আমরা মার্ক প্রাইস বলি, ঠিক আছে?
এখানে ধরো লিখলাম কস্ট প্রাইস, ঠিক আছে। তাহলে বলেছে কস্ট প্রাইসকে ধরি আমরা 100, এবার 25% বেশিতে দিয়েছে, তাহলে এখানে কি হয়ে গেল 25%, ক্লিয়ার হয়ে গেল। এবার বলছে তিনি কি করে 16% ছাড় দেয়, তাহলে 125-এর আবার কি করে 16% ছাড় দেয়, তাহলে 125-এর যদি 16% ছাড় দেয় তার মানে কততে বিক্রি করছে, এটাতে বিক্রি করছে। তাহলে 25 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 5, 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 21, তাহলে কত টাকা বিক্রি করছে 5 21 105, এই টাকায় বিক্রি করছে, তাই না। তাহলে এবার কত টাকা ওনার প্রফিট হলো, ওনার প্রফিট হলো কত 5 টাকা। তো এখানে দেখো 141, মানে 5-এর ভ্যালুই কি 141। তোমাকে বার করতে বলেছে তালিকা মূল্য, তালিকা মূল্য মানে কি 125, তাহলে 5-কে যদি 25 দিয়ে গুণ করো তবেই তো 125 হয়, তাহলে এটাকেও 25 দিয়ে গুণ করো, ব্যাস বেরিয়ে গেল। 25 অক্ষে 25-এর 5, হাতে আমার 2, 4 25 100, 2 হাতে আমার 10, 25 অক্ষে 25 আর 10-এ 35, তাহলে তোমাদের আনসার হয়ে গেল 3525 টাকা, মানে 3525 টাকা। পরের কোশ্চেন, একটি ক্যান সম্পূর্ণরূপে দুধে ভরা, ক্যান থেকে 6 লিটার দুধ বের করে পানিতে ভরা হয়। মানে সাপোজ ধরো একটা ক্যান ছিল, সেই ক্যানটা আমি জানি না, তো ক্যানটাকে ধরলাম আমি x লিটার ছিল, তার থেকে কি করলো 6 লিটার বের করে নিল, 6 লিটার বের করে নিল, সেটাই আবার কি করলো 6 লিটার জল দিয়ে, 6 লিটার ওয়াটার, মানে এটা হচ্ছে মিল্ক আর এখানে হচ্ছে ওয়াটার, এটা দিয়ে কি করলো রিপ্লেস করলো। এই অপারেশনটা আরো 4 বার হলো, তাহলে প্রথমে আমরা একবার করলাম, তারপরে আমরা 4 বার করলাম, তাহলে টোটাল কবার করলাম আমরা 5 বার করলাম। রিপ্লেস যে হলো সেই রিপ্লেসটা কবার হয়েছে 5 বার হয়েছে। এইভাবে একদম শেষে ক্যানের মধ্যে দুধ আর জলের অনুপাত, পানি মানেই জল, এটা দাঁড়ালো। তাহলে ক্যানটার আয়তন কত, এটাই তোমাকে বার করতে বলেছে। তো সিম্পল, তোমরা দেখো মিল্ক আর ওয়াটার এদের রেশিও কত আছে 32 আর 211, এটা হচ্ছে একদম লাস্টে, তাই না। তো এখানে যদি এই দুটোকে যোগ করো, দুটোকে যদি কি করো তোমরা যোগ করো, 2 আর 1 3, 3 আর 1 4, 243, তাহলে এটা হচ্ছে কিন্তু টোটাল আয়তন ক্যানের, তাই না। তাহলে এখানে আমরা কি করছি মিল্ক, তার সাথে আমরা কি করছি টোটাল, তাহলে মিল্ক কত আছে 32 আর টোটাল কত আছে 243, এটা আমরা বার করছি। তো এখানে দেখো একটা জিনিস দেখো, তোমরা এখানে এই যে প্রসেসটা কবার হয়েছে 5 বার হয়েছে, তাহলে আমরা যদি প্রথমে ফিরে যেতে চাই তাহলে এটাকে কি করে দিতে হবে, এর পাওয়ার 1-এর 5 করতে হবে, মানে 5 রুট করতে হবে, সেটাই হচ্ছে কি 1-এর 5। তো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, 32 হচ্ছে কি 2-এর পাওয়ার 5, আর 243 কি হচ্ছে 3-এর পাওয়ার 5, তাহলে এদের 1-এর 5 করলে কি এগুলো কেটে যাবে, তাহলে আলটিমেটলি 2:3, তাই তো। তাহলে আমার যেটা ছিল প্রথমে দুধ কত ছিল 2 আর টোটালটা ছিল 3, তাহলে কতটা আমরা রিপ্লেস করেছি, আমরা রিপ্লেস করেছি 1 ইউনিট, তো 1 ইউনিটের ভ্যালুই কি 6 লিটার, তাহলে টোটাল কত 3, 3 ইন্টু 6 কত হয়ে গেল 18 লিটার, ঠিক আছে। তোমরা এইভাবেও বার করতে পারো, আর একটা তোমরা কিভাবে বার করতে পারো সেটাও আমি দেখাচ্ছি, এটা একটা প্রসেস গেল, ঠিক আছে। ধরো সাপোজ মিল্ক ছিল হচ্ছে কত x লিটার, এবার এর থেকে কি করা হয়েছে 6 লিটার নিয়ে নেওয়া হয়েছে, 6 লিটার সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে এই যে টোটালটা বেরোলো এটা কি বেরোলো, এটা হচ্ছে টোটাল আর এটা হচ্ছে কি মিল্ক, এদের হচ্ছে কি অনুপাত। এবার এই প্রসেসটা কবার করা হয়েছে 5 বার করা হয়েছে, এটা মানেই হচ্ছে শেষে গিয়ে যেটা দুধ থাকবে আর টোটালটা কত 32 আর 211 343, এর সাথে কি হয়ে যাবে সমান হয়ে যাবে। এবার যদি তোমরা এটাকে করো x - 6 বাই x, এর পাওয়ার হচ্ছে কি 5, 32 মানে 2 আর 343 মানে 3, এর পাওয়ারও কি হবে 5, তাহলে দুদিকে 5 5 চলে যাবে, x - 6 বাই x সমান সমান কি হচ্ছে 2/3। এবার যদি তোমরা এটাকে করো তাহলে কি হবে 3x - 18 সমান সমান কি হবে 2x, তাহলে 3x থেকে 2x চলে যাবে x মানে 18, তাহলে প্রথমে কত লিটার ছিল 18 লিটারে ছিল, তাহলে এটাই হচ্ছে আয়তন। দুটো প্রসেসেই তোমরা বার করতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, 400টি পেয়ারা প্রতি শতকে
1420 টাকায় কেনা হয়। প্রতি শতক মানে হচ্ছে 100টার দাম। 100টার দাম কত? 1420 টাকা। তাহলে আমরা কটা পেয়ারা কিনেছি? 400টা। এবং তাতে 820 টাকা লাভে বিক্রি করা হয়। তাহলে 100টা পেয়ারার দাম এটা হচ্ছে। তাহলে 400টা পেয়ারার দাম কি হবে? এখানে দেখো সিম্পল 4 দিয়ে গুণ করেছি। তাহলে এটাকে যদি 4 দিয়ে গুণ করে হয়ে যাবে 4×4=56। এবার কত টাকা লাভ হয়েছে? 820 টাকা লাভ হয়েছে। 0 8 আর 2 10, 8 আর 6 14, 5 আর 1 6। এবার কি বলেছে? বিক্রয় মূল্য খুঁজুন প্রতি ডজন পেয়ারার। তাহলে এটা কতগুলো পেয়ারার বিক্রয় মূল্য? 400টা পেয়ারার বিক্রয় মূল্য, তাই না? তো প্রতি ডজন মানে কি? 12টার। তাহলে 400 দিয়ে ভাগ করলে একটার দাম পাবো, 12 দিয়ে করলে 1 ডজনের দাম পাবো। তো সিম্পল 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 3। 3 × 65 যদি আমরা করি, 3 5 15 5, হাতে আমার 1, 3 18 কে 19। তাহলে 1 ডজন পেয়ারার বিক্রয় মূল্য কত হবে? 195 টাকা। একদমই সোজা কিন্তু। পরের কোশ্চেন, একটি কঠিন গোলকের পৃষ্ঠটি আঁকার জন্য 4 লিটার পেন্টের প্রয়োজন। মানে একটা ধরো গোলক আছে, এই হচ্ছে গোলক, টোটালটা পেন্ট করতে হবে, তাহলে কত লিটার পেন্ট লাগবে? 4 লিটার। যদি 4টি অভিন্ন টুকরোই গোলক থেকে তৈরি করা হয়, মানে এটাকে যদি 4টে ভাগে আমরা কেটে দিই, তাহলে এরকম 4টে ভাগে যদি আমরা কেটে দিই, তাহলে এই 4টে টুকরো সমস্ত পৃষ্ঠতল আঁকার জন্য কত লিটার পেন্টের প্রয়োজন? তো তোমরা জানো গোলকের পৃষ্ঠতলের ফর্মুলা কি? 4πr²। তাহলে 4πr² পেন্ট করতে আমার কত লিটার পেন্ট লাগছে? 4 লিটার। এটা আমাদের দেওয়া আছে। এবার যদি এটাকে আমরা ভাঙি, তো ব্যাপারটা দেখো আমরা কিভাবে ভাঙবো। প্রথমে হচ্ছে, 1 মিনিট একটু দাঁড়াও, ধরো প্রথমে এই গোলকটা ছিল, তাহলে প্রথমে আমরা যে ভাঙবো, কোথা থেকে ভাঙবো? এই জায়গা থেকে ভাঙবো। তাহলে এই জায়গা থেকে যদি ভাঙি, দুটো কি হয়ে যাবে? অর্ধবৃত্ত হয়ে যাবে, এরকম। তাহলে দেখো এই পার্টটুকু আর এই পার্টটুকু, এটাও কি হচ্ছে? 2πr², এটাও হচ্ছে 2πr²। তাহলে 4πr² তো পেয়ে গেলাম, কিন্তু এইখানে একটা দেখো কি আসছে? πr²। এখানেও কি আসছে? πr²। তাহলে আমার আলটিমেটলি দেখো দুটো πr² আমাকে এক্সট্রা হলো প্রথমবার যখন আমরা কাটলাম। ক্লিয়ার হয়ে গেল? এইবার যদি আমরা এইগুলোকে যদি আবার ডিভাইড করি এখান থেকে, তবে 4টে পার্ট পাবো। তা এর জন্য কি হচ্ছে? এই পার্টে আবার একটা কি আসবে? এক্সট্রা আসবে। এই পার্টেও আবার একটা এক্সট্রা আসবে। তাহলে এখানেও আসবে কি? πr², এখানেও আসবে πr²। তাহলে এখানে টোটাল আবার কত আসলো? 2πr²। আগে আমার কত ছিল? 4πr² তো ছিলই। তাহলে টোটাল এখন আমার যেই 4টে গোলক পাবো, 1 2 3 4, এই যে 4টে গোলক পাবো, এদের বাইরের ক্ষেত্রফল কত হবে? 8πr²। তাহলে 4πr² এর জন্য কত লিটার আমাদের পেন্ট দরকার? 4 লিটার। তাহলে 8πr² এর জন্য আমাদের কত লাগবে? এটাও ডবল হয়েছে, এটাও ডবল হয়ে যাবে। তাহলে আমাদের রং লাগবে হচ্ছে কত? 8 লিটার। এটা হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? যদি একটি নির্দিষ্ট অঙ্কের দ্বিতীয় বছরের অর্জিত সুদ 8096 মানে 8096 টাকা হয় এবং সুদের হার হয় 10% বার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে অর্থের পরিমাণ কত হবে? ঠিক আছে, এটা বলেছে দ্বিতীয় বছরের সুদ। ঠিক আছে, 2 বছরের মিলিত সুদ না, মানে দ্বিতীয় বছরে এই টাকাটা পায়। ঠিক আছে, তো তোমরা এটা কিভাবে করতে পারো? তোমরা সিম্পল এটাকে করতে পারো যে এই যে 10% দিয়েছে না, কি দিয়েছে? 10% দিয়েছে। তো তোমরা যে কোনো নিজের ইচ্ছা মতো যে কোনো একটা আসল ধরে নিতে পারো। তুমি ধরে নিলে আসল হচ্ছে 1000 টাকা। তাহলে প্রথম বছর 10% মানে কত পাবে? 100 টাকা পাবে। তারপরের বছরও কি পাবে? 100 টাকা পাবে। কিন্তু পরের বছর এক্সট্রা কি পাবে? এর 10% পাবে। তাহলে এর 10% মানে 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরে কত টাকা পাচ্ছে? 110 টাকা পাচ্ছে, তাই না? তাহলে 110 টাকা যখন পায় তখন আসলটা কত? 1000 টাকা। তাহলে এখানেই সিম্পল 110 এর ভ্যালু কি? 8096। এটাই হচ্ছে 110 এর ভ্যালু। তোমাকে আসলটা বার করতে হবে 1000 এর ভ্যালু। এইভাবে তোমরা করলে ইজিলি সলভ করতে পারবে, কোনো ফর্মুলা লেখার দরকার নেই। তাহলে 0 0 কেটে গেল, 11 দিয়ে যদি কাটো, 7 11 77, 2 29, এই 3 39, তাহলে 3 33, 6, 7 3 6 2 0। এটা হয়ে গেল তোমাদের আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। বলছে 3 বছর আগের ও 2 বছর আগের একটি শহরের জনসংখ্যার পার্থক্য কি হবে যার বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছরে 25% হারে বাড়ছে। এই কোশ্চেনটা আগেও আমি করিয়েছি,
তাও যদি তোমরা দেখতে চাও একবার আমি করিয়ে দিতে পারি। সিম্পল দেখো 25%, 25% মানে কি 1/4, তাই তো? তাহলে এবার এটাকে যদি আমরা কি করি 1+1/4 করি, তাহলে এখানে তোমরা কি পাচ্ছ 4×4 5/4, ঠিক আছে। এবার 2 বছরের জন্য কি হবে, এটার স্কোয়ার হবে, তাহলে কত হচ্ছে 5×5 = 25, 4×4 = 16, আর 3 বছরের জন্য এটা কি হবে কিউ হবে 125, আর 4 এখানে হচ্ছে 64। তো যখন তোমাকে কি বার করতে বলেছে এদের মাঝখানের গ্যাপ, তো সিম্পল এইটাকেও তোমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে এবার এটা উল্টে যাবে, তাহলে উপরে কত হবে 16, নিচে হবে 25, তার থেকে তোমাকে বিয়োগ করতে হবে 64/125। তাহলে এখানে যদি তোমরা বিয়োগ করো 125, 16 দিয়ে করলে 80 বিয়োগ 64, তাহলে তোমার কত হচ্ছে 16/125। সিম্পল 1,90,000 একে গুণ করে দিতে হবে 16/125, এটা করলেই তোমাদের আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে। আগেও আমি কোশ্চেনটা করেছি তাই এখানে আর করালাম না। পরের কোশ্চেন কি বলেছে, একটি বাক্সে 1 ডজন আপেলের গড় ওজন হচ্ছে 750 গ্রাম, যদি 5টি আপেল 600 গ্রাম করে ওজন যোগ করা হয় তাহলে নতুন গড় ওজন কত হবে। তো সিম্পল দেখো কটা 1 ডজন মানে কটা 12টা, তাহলে 12টার ওজন আমরা বার করে নেব। 12 দিয়ে যদি করো 0, 5 বারং 60, 0 হাতে আমার 6, 7 বারং 84, আর 6 90। 5টা আপেল কত করেছিল 600 করেছিল, তাহলে এখানে কত হচ্ছে 3000। তাহলে দেখো এই পার্টটুকু কিন্তু তোমাদের লেখার দরকার, এটা তোমরা মনে মনেই করতে পারতে, আমি জাস্ট তোমাদের এক্সপ্লেন করার জন্য আমি লিখছি, ঠিক আছে। তাহলে এই দুটোকে যদি যোগ করো 9 আর 3 কত হবে 12,000। কটা আপেল আছে 12 আর 5 17টা, তা 17 দিয়ে ভাগ করলেই তোমরা পেয়ে যাবে। তো 17 দিয়ে যদি করো ওটা 7 17 119, 7 10, তো যাচ্ছে না 0 দিয়ে 100, 6 17 102 যাবে না, তাহলে 5 17 85, 85 যখনই করলে তারপরে চলে আসবে 15 মানে 150, 705 একটা অপশানেই আছে, আর আমার করার দরকার নেই, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, পেট্রোলের দাম 80% বেড়েছে, কত শতাংশের ব্যবহার কমাতে হবে, এতে ব্যয় 35 হয়। তো এরকম এটা ফার্স্ট কোশ্চেনই আমাদের ছিল, কোশ্চেন নাম্বার 1। তো সেম এই কোশ্চেনটা তোমরা কি করবে হোমওয়ার্ক করবে। পরের কোশ্চেন, রাঘব 49 ছাড়ে 100 টাকা চিহ্নিত একটি নোটবুক ও 105 মূল্যেতে চিহ্নিত একটি কলম 40% ছাড়ে কিনেছে, ডিসকাউন্টের কারণে কত টাকা সঞ্চয় হয়েছে। তার মানে এখানে ওর কত টাকা ডিসকাউন্ট পায়, এখানেও কত টাকা ডিসকাউন্ট পায়, দুটো জায়গাতেই কত ডিসকাউন্ট পায় সেটাই তোমাদেরকে বার করতে বলেছে। তো সিম্পল, তাহলে 100, এখানে কি বলেছে 100 এর 49%, তার মানে তো 49 টাকাই হবে, এটা তো আর করারই দরকার নেই, এটা মুখে মুখেই করা যায়, জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 105-এর 40%, তাহলে 40/100, 20 দিয়ে কাটলে 2, এখানে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 21, তাহলে এখানে কত হচ্ছে 42। তাহলে মোট ছাড় যদি বার করতে হয় 49 আর 42 কি করবে যোগ করবে, 9 দিয়ে 11, 4 4 18 9, কত টাকা হচ্ছে 91 টাকা। পরের কোশ্চেন কি বলেছে, একজন দোকানদার এক্স মূল্যে একটা দ্রব্য চিহ্নিত করে মানে ধার্য মূল্য আর কি, মার্ক করে রাখে, এবং এতে 20% ছাড় দেয়, তার মধ্যে 20% ডিসকাউন্ট দিয়ে দিল, ছাড়কৃত মূল্যের উপর আবার 25% কি যোগ করেছে ভ্যাট যোগ করেছে, তারপরে এটাকে কততে বিক্রি করেছে 351-তে বিক্রি করেছে, তাহলে এক্স এর মান কত, তাই না। তাহলে তোমরা ধরো কততে দাম ছিল এক্স, এখানে 20% ছাড় দেয়, 20% ছাড় দেয় মানে কি 80-তে বিক্রি করে, বা অনেকে এরকমও করতে পারো 20% মানে হচ্ছে 1/5, তাহলে জিনিসটার দাম যদি হয় 5 সেটা কততে বিক্রি করে 4-এ বিক্রি করে, সেইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, এটা হলো। এবার হচ্ছে এর উপরে কি করছে 25% কি করছে ভ্যাট চার্জ করছে, তাহলে 25% মানে কি 100 টাকা যদি হয় সেটা 125-এ করে, ঠিক আছে। এবার এটা কততে বিক্রি করছে 351, মানে এটার ভ্যালুই হচ্ছে 351, ব্যাস। এবার তোমাকে এক্স এর মান বার করতে বলেছে, তা তোমরা যদি 20 দিয়ে করো এটা কত হচ্ছে 4, 20 দিয়ে করলে এটা কত হচ্ছে 5, 25 দিয়ে করলে এটা হচ্ছে 5, এটা কত হচ্ছে 4, তাহলে 4 4 কেটে গেল, 5 5 কেটে গেল, এই সাইডে তো কিছুই নেই, তাহলে এক্স সমান সমান কি হয়ে গেল 351, তাহলে এটাই তোমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের গোড়ার ব্যাসার্ধ 12% হ্রাস পেয়েছে, এর উচ্চতা 175 বৃদ্ধি পেয়েছে, তাহলে এর আয়তনের শতকরা বৃদ্ধি কত। তো যখনই এরকম ধরনের প্রবলেম আসবে না, তোমরা সিম্পল ব্যাসার্ধ উচ্চতা সবাইকে তোমরা 100 ধরে করবে অঙ্কটা, ঠিক আছে, কোনো কিছু মাথায় রাখার দরকার নেই, সিম্পল তোমরা 100 ধরে করো। তো তোমরা ধরে নাও
যে ব্যাসার্ধ প্রথমে ছিল কত 100 আর উচ্চতাও কত ছিল 100। ঠিক আছে, কোনো কিছু ভুল হবে না, কোনো ঘাবড়ানোর কিছু নেই। দেখো তো প্রথমে যেটা থাকে, প্রথমে কত ছিল ফর্মুলা দেখো পাই আর স্কোয়ার এইচ, তাই না? তো পাই পাই কেটে যাবে, পাই লেখার আর দরকার নেই। তাহলে প্রথমে ছিল কত 100 ইন্টু 100 আর উচ্চতাও কত ছিল 100, ব্যাস হয়ে গেল। এবার পরে কি হয়েছে, কমেছে, তাহলে এটা হয়ে গেছে 88, এটাও হয়েছে 88 আর 175 বেড়েছে, তার মানে 175 যদি বেড়ে কত হবে 275। তাহলে এটা ছিল আগের আয়তন, এটা হচ্ছে বর্তমান আয়তন। তাহলে আমরা কি করে বুঝবো কতটা বেড়েছে বা কমেছে? কার সাথে তুলনা করব, 100-র সাথে তুলনা করব। তো সিম্পল, তোমরা যদি কাটাকুটি করো 100 100 কি হয়ে যাবে, কেটে যাবে। ঠিক আছে, তো এখানে আবার 25 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 25 অক্ষে 25, 25 অক্ষে 25 11, 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 22। ঠিক আছে, এবার সবসময় তোমরা নিচে চেষ্টা করবে নিচে যেন 100 10 1000 এরকম থাকে, মানে 10-এর মাল্টিপল থাকে, তাহলে কি হয় দশমিকে ইজিলি কনভার্ট করা যায়। তাহলে সিম্পল যদি তোমরা এখানে করো 22 দিয়ে যদি 11কে করো, 22 220 আর 242, বা 11 দিয়ে করতে পারো, 11 দুগুনি 22 এর 2 হাতে আমার 2, 11 দুগুনি 22 আর 2 24, 242 তাকে করবে 88 দিয়ে। তাহলে 8 দুগুনি 16 6 হাতে আমার 1, 4 8 32 আর 1 33 এর 3 হাতে আমার 3, 8 দুগুনি 16 আর 3 19। তাহলে এই জিনিসটাই আবার রিপিট হবে 6 3 9 1। তাহলে 6 6 3 9, 9 3 12, 9 কে 10 এর 11, 11 কে 2, তাহলে কত হচ্ছে 212 9 6। দেখো দুটো শূন্য আছে, তাহলে দশমিক 2 ঘর আগে চলে আসলো। তাহলে এটা আমার দাঁড়ালো। তাহলে তোমার ছিল কত 100, হলো এটা, তাহলে কতটা বেড়েছে 100 থেকে মাইনাস করলেই পেয়ে যাবে 112.96, এতটা হচ্ছে বেড়েছে। এটাই তোমাদের আনসার। পরের কোশ্চেন কি বলেছে, 135 মিটার দীর্ঘ ট্রেন 12 সেকেন্ডে বিপরীত দিক থেকে 10.6 কিমি ঘন্টা বেগে হাঁটা একজন মানুষকে অতিক্রম করে, ট্রেনের গতি কত? তাহলে আমরা জানি একটা লোক এদিকে যাচ্ছে আর ট্রেনটা এদিকে আসছে, তাহলে দুজন বিপরীত দিকে থাকলে রিলেটিভ স্পিডটা কি হয়, যোগ হয়। তার মানে লোকের স্পিড আর ট্রেনের স্পিড দুটো মিলে আমরা টাইম নিয়েছি কত 12 সেকেন্ড, আর এখানে কতটা দৈর্ঘ্য অতিক্রম করতে হয়েছে 135 মিটার। তাহলে সিম্পল আমরা যদি করি 135 মিটার গেছে কত 12 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত দেয়া, এটাই হচ্ছে কি গতিবেগ। তাহলে এটা আমাদের কিসে বেরিয়েছে, মিটার পার সেকেন্ডে, কিন্তু গতিবেগ কিসে আছে, কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাকে যদি করতে হয় তাহলে আমাকে 18/5 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে এটা 27, ওকে। এবার 3 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 9, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, তার মানে 81/2, তাহলে হচ্ছে 40.5। এটা আমার কিসে বেরিয়ে গেল, কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো আমরা যখন দুটো স্পিডটা নিয়েছি, এখানে দুজনের স্পিডটা কি হয়ে আছে, এটা যোগ হয়ে আছে, ট্রেনের স্পিড আর যে লোকটার স্পিড, এই দুটো স্পিড যোগ হয়ে আছে। এখন ট্রেনের স্পিড বার করতে গেলে লোকটার স্পিডটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 6 কত হলো 15 হবে 9 1 9 2, এটা তোমার হলো 29.9, এটা হচ্ছে কি ট্রেনের স্পিড। তো এখানে আমাদের যে 50টা টপ কোশ্চেন আমরা নিয়েছিলাম সেই সেশনটা আমরা এখানে শেষ করলাম, যেটা কিন্তু তোমাদের আগামী আরআরবি যে এনটিপিসি, গ্রুপ ডি, কনস্টেবলের যে পরীক্ষা আছে, এছাড়া অন্যান্য এসএসসির পরীক্ষাতেও কিন্তু খুবই তোমাদেরকে হেল্প করবে। তো তোমরা জানিও সেশনটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, সবাই পড়াশোনা চালিয়ে যাও, সুস্থ থাকো, ভালো থাকো।